ভালোবাসার এরকম আরো অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। আমেরিকা কি হাতের মোয়া যে তুই চাইলেই পেয়ে যাবি? চা খাওয়ার টাকা নেই, সেখানে আমেরিকায় গিয়ে বলে বিয়ে করবে। শখ কত বড়! শালা ভিখারি। সত্যিই তোর মতো সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো। আচ্ছা, আমি কবে তোমাদের সন্তান ছিলাম বলো তো? কখনো আমাকে সন্তান হিসেবে পরিচয় দিয়েছো? কখনো কোনো আত্মীয়র সামনেও তো নিয়ে যাও না, নাই কখনো পরিচয় করিয়ে দিতে। স্যার, আপনি কি আজকেই দেশে যাবেন? হ্যাঁ, আজকেই দেশে যাব। ফিরবেন কখন স্যার? যখন ফিরবো তখন জানিয়ে দেবো তোমাকে। তুমি ততদিন অফিসটা দেখে শুনে রেখো। তাছাড়া আমি তো যোগাযোগ রাখবোই, বেশি অসুবিধা হলে জানিয়ে দিও। ম্যানেজারের সাথে কথা বলে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। 18 বছর বয়সেই পরিবারের অবহেলার জন্য বাড়ি ছেড়ে চলে যায়। সেই ছেলে 10 বছর পর যখন সেই পরিবারে ফিরে আসে, তখন পরিবারের কিরকম রিয়াকশন হয় তা আপনাদের এই গল্পে জানানো হবে। এয়ারপোর্ট থেকে একটা সিএনজি নিয়ে যখন পরিবারের কাছে ফিরে আসি, তখন আপনি কি? আর এই বাড়িতে আপনি কি চাই? আর বাড়ির দিকে এরকম নজর দিচ্ছেন কেন? আমি এসেছি এই বাড়ির মালিকের কাছে, কিন্তু আপনি এই বাড়ির কে হন? আমি এই বাড়ির ছোট বউ। কিন্তু আপনি কে? বাড়িতে বড় কেউ থাকলে তাদের একটু ডেকে দেবেন। আচ্ছা, এখানে দাঁড়ান, ডেকে দিচ্ছি। সাথী তো চলে যায়। আকাশ চারিদিকে তাকিয়ে দেখতে থাকে বাড়িটা আগের তুলনায় কিছুটা ভালো করেছে। আগে ছিল টিনের ঘর, এখনো টিনের ঘরই আছে, শুধু ভিটা আর দেওয়ালগুলো ফাঁকা। সাথী ভেতরে এসে, বাবা, মা, কোথায় আপনারা? একটু শুনুন। কি হয়েছে সাথী? এইভাবে চেঁচাচ্ছ কেন? একটা ছেলে এসেছে আপনাদের সাথে দেখা করতে। কি হয়েছে সাথী? আমাদের সাথে দেখা করতে আবার কি আসবে? জানি না বাবা, দেখবেন, চলুন। ঠিক আছে, চলো তাহলে। ওনারা দরজার সামনে এসে আকাশকে দেখে মোটেও চমকে যায়নি, কেননা আগের আকাশ আর বর্তমান আকাশের মধ্যে অনেক পার্থক্য। পোশাক সে পুরনোটাই পরেছে, কিন্তু চেহারা আর বডি অনেকটা চেঞ্জ। এই যে বাবা মা, উনি এসেছে। কে এসেছে রে? ভাবি, উনি এসেছে। আপনি কে? এই বাড়িতে কি চাই? আমরা কথা বলছি তো। বাবা মা, এই বেটাকে আমার চেনা চেনা লাগছে। ভাবি, এই লোকটা কি? এই ছেলে, তোমার পরিচয় বলো। আমার নাম পারভেজ হোসেন আকাশ। চিনতে কি পেরেছো? নাকি বাবা মার নামটাও বলে দিতে হবে? তুই 10 বছর পর এই বাড়িতে কেন আসলি? বাবা, কে উনি? ও এই বাড়ির ছোট ছেলে। আমার ছোট দেবর। ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভাবি, ভালো আছি। দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। তুমি চুপ করো বৌমা। আকাশ, তুই কেন এসেছিস? মা, তুমি কি আমাকে দেখে খুশি হওনি? আমি 10টা বছর পরে এই বাড়িতে ফিরে এসেছি, যেখানে তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করবে, তা না করে তুমি উল্টো জিজ্ঞেস করছো আমি কেন এসেছি এখানে। তুই নিজের ইচ্ছে এই বাড়ি থেকে চলে গিয়েছিস, তোকে কেউ বের করে দেয়নি। নিজের ইচ্ছেই তো গিয়েছিলাম, কিন্তু সেটা তো তোমাদের আচরণের জন্য। ও তাই? তা আমরা কি করেছি তোর সাথে শুনি? তুমি মা হয়ে এরকম কথা বলতে পারলে? পেরেছি। তুই আগের যেমন অকর্ম ছিলি, এখনো সেই অকর্ম হয়েই আছিস। 10টা বছর পরে তুই এসেছিস, তোর তো কোনো পরিবর্তনও আমি দেখছি না। কি করব, তোমাদের ছাড়া এতগুলো বছর দূরে থেকেছি আমি, তেমন কোনো কিছু করে উঠতে পারিনি। তা এখন এখানে এসে কি আমাদের অন্ন ধ্বংস করতে এসেছিস? সে 10 বছর আগেও খাবারের কোটা দিয়েছো, এখনো দিচ্ছ। এখন তো মনে হচ্ছে তোমাদের যদি টাকা দিতে পারতাম, তাহলে হয়তো এভাবে কথাগুলো বলতে না। ঠিক ধরেছিস, টাকা ছাড়া এই দুনিয়াতে কোনো মূল্য নেই কারোর। মা, ভাইয়া এতগুলো বছর পরে এসেছে, ওনাকে ভিতরে আসতে দিন। সাথী, তুমি চুপ করো। দেখছো না আমরা বড়রা কথা বলতেছি? তাছাড়া আকাশ, তোমার কি আক্কেল বলতে কিছু নেই? 10টা বছর পর এলে, আমাদের জন্য কিছু তো আনতে পারতে। আমাদের কথা বাদই দিলাম,
নিজের বাবা মার জন্য তো কিছু আনতে পারতে। ব্যাগের মধ্যে এনেছিলাম, কিন্তু তোমরা তো ভেতরেই ঢুকতে দিচ্ছ না, সেজন্য দেবো কি করে? ও মা, তাই? তাহলে বাহিরে কেন? ভেতরে আসো। নীলা তো টেনে ভেতরে নিয়ে আসে। এরপর এক এক করে সবাইকে সবার গিফট দিতে থাকে। গিফট পেয়ে যে যার রুমে চলে যায়। তখন হ্যাঁ চলুন, আপনাকে আপাতত একটা রুমে নিয়ে যাই, ওই রুমটা গুছাতে হবে। ভাবি, ওটা ভাইয়াকে দিও। তাছাড়া তোমার জন্য কিছু আনতে পারিনি। তাছাড়া ভাইয়া যে বিয়ে করেছে তা তো আমি জানতাম না। আরে আমি কিছু মনে করিনি। তবে চিন্তা করো না, আমি কালকে তোমার জন্য নিয়ে আসবো। আরে লাগবে না, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, কি কথা ভাবি? পরিবারের সবাই তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করে কেন? ওনাদের ব্যবহার শুনে তো মনে হয় তুমি ওনাদের সন্তানে নয়। আমারও মাঝে মাঝে এরকম মনে হয়। আচ্ছা তুমি রেস্ট করো, সময় পেলে তোমার সাথে গল্প করব। সাথেই চলে যায় আর শিপনকে খবরটা দেয়। নীলা ওর বর মানে নিলয়কে কল দেয়। শিপন আকাশের মেজো ভাই, তবে নিলয়ের মতো অতটা খারাপ না। তবে বিস্তারিত আপনারা তখনই জানতে পারবেন যখন আপনারা 10 বছর আগের কাহিনী জানতে পারবেন। তবে সেই কাহিনী আপনাদের অনেক তাড়াতাড়ি করে জানানো হবে। ওরা দুই ভাই রুমে আসে। ওদের বউরা গিফটগুলো বের করে দেয়। আমার ছোট ভাই তাহলে ফিরে এসেছে? আচ্ছা একটা কথা বলো তো, কি কথা বলো? মা বাবা বড় ভাই আর ভাবি ছোট দেবর সাথে এরকম ভাবে কথা বলে কেন? আমি নিজেও জানি না কেন ওনারা এরকম ব্যবহার করে। আচ্ছা, আমি বরং দেখা করে আসি। শিপন দেখা করতে যায়। অনেক বছর পরে দুই ভাইয়ের দেখা হয়, সেজন্য জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয়। ওইদিকে নীলা নিলয়ের হাতে গিফটগুলো দেয়। ও এই এতগুলো বছর পরে এসে সামান্য এই গিফট দিল। তাও দিতে পেরেছে। না জানি এখানে কতদিন থাকবে। ওকে তো তাড়াতে হবে। তোমার কাছে যা শুনলাম, এতে করে ওর কাছে তো খাবার কেনার টাকাই হবে। ঠিক ধরেছ তুমি। কি যে একটা অবস্থা। দেখে আসি কি করে। রুমে এসে দেখে শিপন আকাশ কথা বলতেছে। নিলয় রুমে আসায় দাঁড়িয়ে সালাম দেয়, কিন্তু নিলয় তেমন একটা কথা বলেনি। তা যাবি কবে এই বাড়ি থেকে? ভাইয়া তো এসেছে কিছুক্ষণ আগে, আর তুমি ওকে এখানে এই প্রশ্ন করতেছো? তুই চুপ থাক। এই বাড়িটা এই পর্যন্ত করতে আমাদের দুজনকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আর ও এখন এসে আরাম করবে তা তো হতে দেওয়া যাবে না। তাহলে তুমি কি চাও? তুই এই বাসায় 1 মাসের বেশি থাকতে পারবি না। কি বলছো ভাইয়া? ঠিকই বলেছি। যখন অভাব ছিল তখন তো আমাদের ছেড়ে চলে গিয়েছে, এখন অভাব দূর হয়েছে অমনি চলে এসেছে সবকিছু ভোগ করতে, তাই না? ও তো আমাদের ছোট ভাই। তাছাড়া ছোটবেলা থেকেই ওর উপরে অনেক অত্যাচার করা হয়েছে, সেজন্যই তো ও চলে গেছে। তুই ছোটবেলা থেকেই ওর পক্ষ ছিলিস, এখনো নিচ্ছিস। থাক ভাইয়া, আমার জন্য তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না। আমি 1 মাস থেকেই চলে যাব বিদেশে। বিদেশে যে যাবি টাকা পাবি কোথায়? হ্যাঁ, আমি তো বিদেশে থাকি। এত বছর ধরে বিদেশে থেকে পোশাকের এই অবস্থা দেখে বুঝার বাকি রইল না যে কিরকম বিদেশে থাকিস। তাচ্ছিল্য করে চলে যায়। শিবন আরও কিছুক্ষণ কথা বলে ও রুমে চলে যায়। পরের দিন একটা গিফট সাথীর হাতে দেয়। কি আছে এখানে? খুলেই দেখো ভাবি। প্যাকেট খুলে একটা শাড়ি দেখতে পায়, সাথে একজোড়া কানের দুল। আরে শাড়ি দিলেই তো হতো, কিন্তু তা না করে তুমি আমাকে কি দরকার ছিল? স্বর্ণের দুল দেওয়া বড় ভাবি যখন জানতে পারবে তখন তো আমাকে অনেক কথা শোনাবে। বলবে ভাইয়া এনে দিয়েছে। তাছাড়া তুমি বড় ভাবির মতো না, সেজন্য তোমাকে দিয়েছি। কিন্তু তাই বলে এত দামি উপহার দিবেন? আচ্ছা, আমি একটু বেরোলাম। অনেক বছর পরে এসেছি, গ্রামটা ঘুরে দেখি। আবার হারিয়ে যেও না। আরে কি যে বড় ভাবি, বাড়ি যখন চিনে আসতে পেরেছি তখন বাকিটুকুও পারবো। নাস্তা করে গ্রাম দেখার জন্য বেরিয়ে যায়। গ্রামের রাস্তা কিছুটা ফাঁকা, আবার কিছুটা কাঁচা। আর গ্রামে আসার পর আকাশ ওর পুরনো বন্ধুদের খোঁজে পায়নি। পাবে কি করে? এক একজন এক এক কাজে এক এক শহরে চলে গেছে। কিছুক্ষণ পর পুরনো সে বটগাছের নিচে এসে বসে। তখন ওপর থেকে কিছু একটা নিচে পড়ে। ওপরে তাকিয়ে ও মা গো পেতনি, কে আছো, বাঁচাও আমাকে।
এরকম আচমকা চেঁচানোর কারণে বটগাছের ওপরে যে ছিল সেও নিচে নেমে চেঁচাতে থাকে। কে আছো, বাঁচাও এই পেতনির হাত থেকে। নিজে একটা পেতনি হয়ে আর একটা পেতনিকে দেখে চেঁচানোর কি আছে? এই যে মিস্টার, আপনি কাকে পেতনি বললেন? এতক্ষণ গাছের ডালে যে বসেছিল তাকে। ও, তার মানে আমাকে দেখে চেঁচালেন। আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি পেতনি চলে এসেছে। কিন্তু আপনার সাহস তো কম না, আপনি আমাকে পেতনি বলছেন? গাছের ডালে কোনো পেতনি ছাড়া তো আর কারোর থাকার কথা না। সবসময় পেতনি থাকে না, মাঝে মাঝে মানুষও থাকে। ও, আমার তো জানা ছিল না। তা জানবেন কি করে? কিন্তু আপনি কে? এই গ্রামে তো আপনাকে আগে দেখিনি। আসলে আমি 2 দিন হলো গ্রামে এসেছি। তো গ্রামে কেন এসেছেন? আমি কেন গ্রামে এসেছি সেটা আপনাকে কেন বলতে যাব? আমাকে না বললে আর কাকে বলবি? যদি তুই না বলিস তাহলে আমি চিৎকার করে বলবো তুই আমাকে একা পেয়ে আমার সাথে। থাক, বাকিটা বলতে হবে না। বুঝতে পেরেছি আমি কি বলতে চেয়েছেন। আপনাদের মেয়েদের এই একটাই তো কাজ, কিছু থেকে কিছু হলেই তো। তো বলবেন নাকি চেঁচাবো? আচ্ছা বলছি, আগে এখানে বসুন। তা হচ্ছে না, আমি এখানে বসবো আর আপনি পালিয়ে যাবেন সে ভাগ্যে। এতটা বোকা মনে করেছেন আমাকে? বাহ, আপনি তো দেখি আসলেই অনেক বুদ্ধিমতী একটা মেয়ে, কিন্তু আমি পালাবো না। মোটেও বিশ্বাস নেই। আমার পাশে বসে তারপর বলুন। কি আর করার, মেয়েটির পাশে বসে একটা মিথ্যা গল্প সাজিয়ে বলে দেয়। ইরাও কিছুটা বিশ্বাস করে নেয়, না করে উপায়ও তো নেই, কেননা সে তো আর এইসব কিছু জানে না। তাহলে বেড়াতে এসেছেন? হুম, ঠিক ধরেছেন। কার বাড়িতে উঠেছেন? আমি তো শিপন আর নিলয় ওনাদের বাড়িতে। ওনাদের কার কি আত্মীয় হও? কতদিন বেড়াবে? আচ্ছা, এত ডিটেলস জেনে আপনার কি কাজ বলুন তো? আমার কি কাজ মানে? আমি এই গ্রামের চেয়ারম্যানের মেয়ে। কোথায় কি হচ্ছে না হচ্ছে এই সব বিষয়ে আমার তো খোঁজ নিতে হবে। তাহলে তো আপনাকে আমি চিনি মোটামুটি ভাবে। আমাকে কিভাবে চেনেন? আচ্ছা, তার আগে এটা বলুন, এই বিকেল বেলায় আপনি বট গাছের উপরে বসে আছেন কেন? আমার তো ভালো লাগে, সেজন্য বসে থাকি, খাবার খাই। কিছুক্ষণ পরে আমার বান্ধবীগুলোও আসবে। আচ্ছা, আপনি থাকুন, আমি গেলাম। বাসায় ফিরে আসেন, সাথী খাবার বেড়ে দেয়। তখন সাথী, এটা কি করছিস? কি করলাম ভাবি? তুই ওকে খাবার কেন দিলি? রাত হয়ে এসেছে, কিছুক্ষণ পরে তো সবাই খেতে বসবে। ও তো রুমে ঘুমাতে যাবে, সেই জন্য ওকে খাবার বেড়ে দিচ্ছি। এত আদিক্ষেতা ওকে দেখাতে হবে না। ভাবি, ও তো এই পরিবারেরই ছেলে। পরিবারের হয়েছে তো কি হয়েছে, ওকে এই বাড়ির সদস্য হিসাবে কেউ মানে না। সেজন্য তুই চুপচাপ থাক, কোনো কথাই বলবি না। কিন্তু ভাবি, বললাম না চুপ করতে? বড় ভাবি, তুমি কি একটুও চেঞ্জ হবে না? সে 10 বছর আগে যেমনটা ছিলে এখনো তেমনই আছে, কোনো পরিবর্তন নেই তোমার মধ্যে। এখন তো আমি খারাপ হবই। মেজো ভাবি তো তোমার কাছে এখন ভালো, কত সুন্দর করে খাবার বেড়ে দিচ্ছে। সে আর যাই হোক, তোমার থেকে 1000 গুণে ভালো আছে। আমিও দেখব এই ভালো কতদিন থাকে, কয়েকটা সপ্তাহ পরে তো চলেই যাবে। এখনই মন ভরে খেয়ে নে। মা দেখেন না, বড় ভাবি ছোট ভাইকে কি সব বলতেছে। ও তো ঠিকই বলেছে, বাড়িতে এসে 1 টাকার বাজার পর্যন্ত করেনি এখনো। মা তাই বলে খেতে দিবেন না। দেখো বৌমা, তোমাকে এত আদিক্ষেতা দেখাতে হবে না। আমি এখন কি করব? কি করবে মানে? মাংস নিয়ে ওকে শুধু ডিম ভেজে দাও। আরে বসে খেয়ে নাও। কথা না বলে বাহিরে রেস্টুরেন্টে এসে খেয়ে নেয়। তবে অনেক কষ্ট লাগছে, কেননা আগে ওই যেমনটি ছিল এখন ও তেমনটাই আছে। ওর পরিবারের এখনো অবহেলার শিকার। রেস্টুরেন্ট থেকে বের হবে তখনই ইরার সাথে দেখা হয়। আরে আপনি এখানে কেন? ইরা, তুই কি ওনাকে চিনিস? বিকেলেই তো পরিচয় হলো। কে উনি? আমাদের সাথেও পরিচয় করিয়ে দে। চুপ করবি, তোদের পরে বলতেছি। আচ্ছা আপনি বলুন, রেস্টুরেন্টে কেন আসলেন? এখানে খাবার খেতে আছে লোকজন, এছাড়া আর কেন আসবে বল? ওনার তো পরিবার আছে, তাহলে সেখানে না খেয়ে?
ওটা আমার ব্যক্তিগত, আপনার না জানলেও চলবে। আমার যে জানতেই হবে। আমি তো বলতে রাজি না। বলতে বলেছি আমি। থাকিরা, উনি যখন বলবে না তখন থাক না। কোনো কিছুই থাকবে না, আপনি বলবেন। দেখুন, কাজ আছে আমার, চললাম আমি। বের হয়ে চলে যায়। ইরা সতরে কেউ কোনো কাজ হয়নি। রাতে বাসায় এসে রুমে শুয়ে পড়ে, তখন সাথী আর রিপন কাছে আসে। এ কি ভাইয়া, তুমি এখানে? সাথীর কাছে সবই আমি শুনেছি। সাথী তোর জন্য খাবার রেখে দিয়েছে, তুই এখন খাবারগুলো খেয়ে নে। ভাইয়া, আমি তো বাইরে থেকে খেয়ে এসেছি। তোর কাছে তো ঠিকমতো টাকাও নেই, তার উপর তোর ভাবিকে এত দামি কানের দুলও কিনে দিলি। টাকা পয়সার অভাব নেই, ওইসব নিয়ে তোমাদের ভাবতে হবে না। তাছাড়া তুমি ছোটবেলা থেকে আমাকে সাহায্য করেছো, এখন ভাবি করছে। উল্টো তোমাদের প্রতি আমার কৃতজ্ঞ হওয়া উচিত। আরে ওভাবে বলিও না, তোমার ভাই ভালো বলে আমি এখন পর্যন্ত ভালো আছি, নয়তো বড় ভাবির মতোই হতাম। আচ্ছা, তোমরা যাও, আমি ঘুমাই এখন। ঘুমিয়ে যায়। সকালে ম্যানেজারের কলে ঘুম ভাঙে। কি হয়েছে বলুন? স্যার কি ঘুমাচ্ছেন? এখন সবেমাত্র সকাল 8টা। সরি স্যার, আমি তো জানতাম না। কি জন্য কল দিলে তা বলো তাড়াতাড়ি। আজকে কিছু ক্লায়েন্টের সাথে আপনার মিটিং ছিল। তুমি সামলে নাও ব্যাপারটা। স্যার, আমি অনেক বলেছি, ওরা আপনাকে না দেখা অবধি কোনোভাবেই মাল কিনবে না। 1 ঘন্টা অপেক্ষা করতে বললো, আমি রেডি হয়ে কল দিচ্ছি। ঠিক আছে স্যার। 1 ঘন্টার ভিতরে নাস্তা করে রেডি হয়ে ওর বটগাছের নিচে এসে বসে। তারপর ভিডিও কলে, কনফারেন্স কলে কথা বলতে থাকে। ওই দিক দিয়ে ইরা যাচ্ছিল, ইংরেজি কথা শুনে দাঁড়ায়। কি ব্যাপার, গ্রামে এত সুন্দর আর স্পষ্ট করে ইংরেজি বলে কি? যাই একটু দেখা করে আসি। চুপি চুপি বটগাছের উপরে উঠে যায় কিছুটা। নিচে আকাশকে দেখে অবাক হয়, হাতের ফোন দেখে আরো বেশি অবাক হয়, সাথে ভিডিও কলে বিদেশি লুক দেখে তো পুরাই অবাক। কি ব্যাপার, এই ছেলের কাছে এত দামি আইফোন, তাও 17 প্রো, এত টাকার মোবাইল, আবার বিদেশি লোকের সাথে এত সুন্দরভাবে কথা বলছে। ব্যাপারটা কি তা তো জানতে হবে। গাছ থেকে নেমে অপর পাশে বসে আছে। তখন আবার ইতি যাচ্ছিল, ইরাকে দেখে ডাক দেয়। এই ইরা, এখানে বসে আছিস কেন? আচমকা চেঁচানোর কথা শুনে চারিদিকে তাকায়, কাউকে দেখতে না পেয়ে অপর পাশে যায়। তখন ইরাকে দেখে। এ কি, আপনি এখানে কেন? আমি এখানে থাকলে সমস্যা কি? তা এখানে এসেছেন, আগে কেন বলেননি? আশ্চর্য, আপনি যে ওইদিকে আছেন সেটা আমাকে বলেছেন? আমি যে কথা বলেছিলাম সেগুলো কি শোনেননি? ওই না তো, আমি তো কিছুই শুনিনি। এই, কি নিয়ে এত কথা বলছিস বলতো? তোর শুনতে হবে না। আচ্ছা আমরা যাই, আপনি থাকুন। ইরা তো চলে যায়, তবে ওর মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। যদি ওসব কথা শুনেছে, কিন্তু ইংরেজিতে বলাতে 80% কথার মানেই বুঝতে পারেনি। যাক, কোনো কিছু শুনেননি তাহলে। ইরা এই বিষয় নিয়ে আর কথা বলেনি। দুপুরের দিকে বাজার থেকে ফেরার সময় কিছু বাজার করে আনে। সেগুলো দেখে, দেখেছেন মা, রাতে খেতে দেইনি বলে ঠিকই বাজার করে এনেছে। আমিও তো তাই দেখতেছি। বাজার যখন পড়েছে তখন খেতে দাও। কিন্তু এখানে বাজার দেখে তো 10,000-এর বেশি হবে। এই টাকা দিয়ে তো আরামে 1 মাস বাইরে খেতে পারতো। তুমি চুপ করো, তোমাকে এত জ্ঞান দিতে বলিনি। মা, সাথী তো ঠিক কথাই বলেছে। তুইও চুপ কর। যাও বৌমা, ওকে খেতে দাও। আমি খেয়ে এসেছি, রুমে এখন ঘুমাবো। ঘুমাতে চলে যায়। রাতের বেলায় ইরা হঠাৎ করে আকাশের বাসায়। ইরাকে সবাই চিনে চেয়ারম্যানের মেয়ে হিসেবে। কি ব্যাপার ইরা, তুমি এত রাতে আমাদের বাসায় কেন? কেন আন্টি, আমি কি আসতে পারি না? অবশ্যই পারো, কিন্তু তুমি তো এর আগে কখনো আসোনি এখানে, সেজন্য জিজ্ঞেস করলাম। আসলে আপনাদের বাসায় একটা ছেলে এসেছি। সে কে হয় আপনাদের? ও, তো এইবারের মেহমান, কয়েকদিন থেকেই চলে যাবে। রাস্তাঘাটে তোমাকে কিছু কি বলেছে? না আন্টি, ওইগুলো কোনো কিছু ঘটেনি। তাছাড়া আমাকে বিরক্ত করবে
এমন সাহস তো কোনো ছেলের নেই। কথাটা অবশ্য ঠিক বলেছ। তা এসেছো যখন তখন খেয়ে যাও। না আন্টি, আমি শিওর হওয়ার জন্য এসেছিলাম ওই ছেলে আপনাদের আত্মীয় কিনা। আচ্ছা আন্টি, চলি আমি। সকালবেলায় উঠে নাস্তা করে নেয়। তখন শিপন আকাশের কাছে আসে। কোথাও কি বের হচ্ছিস? বাইরে বলতে আমি একটু বাইরে যাব। আচ্ছা, তোর ভাবির জন্য কানের দুল যেটা এনেছিস এটার দাম কত হবে বলতো? কেন বলো তো ভাইয়া? দরকার আছে আমার। বল কত নিয়েছে? এই তো 25,000 টাকা। কিন্তু তুমি হঠাৎ করে জিজ্ঞেস করছো কেন? আসলে আমার ব্যবসায় কিছু টাকা লাগবে। পরিবারে প্রতি মাসে 15,000 টাকা করে দিতে হয়। বড় ভাইয়ের ব্যবসা ভালোই চলতেছে, শুধু আমার ব্যবসা কিছুটা মোটামুটি করে চলে আর কি। কিন্তু কানের দুলের দাম কেন জিজ্ঞেস করছো? একটা বন্ধক বা বিক্রি কর, যে টাকা হবে সে টাকা পরিবারে দিতে হবে। কিন্তু তোর ভাবি তো কিছুতেই রাজি হচ্ছে না। ওর কথা হলো ও এটা গিফট পেয়েছে তোর কাছ থেকে, সেজন্য দিবে না। ভাবি কথাটা তো খারাপ বলেনি। কিন্তু টাকা না দিলে তো মা বাবা অনেক কথা শোনাবে। বুঝতে পেরেছি তোমার কথা। আচ্ছা, ডলার নিয়ে যাও, ব্যাংকে ভেঙে যা টাকা পাবে সে টাকা দিয়ে আশা করি তোমার হয়ে যাবে। তুই ডলার পেলি কোথা থেকে? তুমি এত কিছু জানতে চেও না, তোমার কাজ হলেই হলো। এই বলে $100 দিয়ে দেয়। সেটা নিয়ে শিপন বেরিয়ে পড়ে। সকালবেলায় আবার ও বটগাছটা নিচে এসে বসে অফিসের লোকের সাথে কথা বলতে থাকে। আসলে বাড়িতে তো কথা বলা সম্ভব না, সেজন্য এই বটগাছের নিচে নিরিবিলি এসে কথা বলে। ইংরেজিতে বললে কেউ তো কিছুই বুঝবে না, সেজন্য এটাই সেফ জায়গা। কথা শেষ হওয়ার পরে, আচ্ছা, আমি 2 দিন পরে আসছি, তুমি কাগজপত্র রেডি করে রাখো, আমি এসে সাইন করে আবার চলে আসব। কিন্তু স্যার, একটা কথা, আপনি ওই দেশে এসেছেন কেন? এখানে আমার পরিবার, ভেবেছিলাম 10 বছর পরে আমাকে দেখলে ওনারা নিজেদের আগের অতীতটা ভুলে যাবে, কিন্তু এখনো সে আগের মতোই আছে। তাহলে স্যার চলে আসেন একেবারের জন্য। আসবো 25 দিন পরেই। তুমি তাহলে কাগজপত্র রেডি করো, আমি এসে বাকিটা করে নেব। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। কথা শেষ করে পেছনে ফিরে ইরাকে দেখে চমকে ওঠে। এই কি, আপনি এখানে কেন? আমার কি আসতে বাধা আছে এখানে? তা কেন হবে? আচ্ছা, একটা কথা বলুন তো। কি কথা? আমি ইংরেজিতে অনার্স করতেছি, কিন্তু আমি নিজেই ঠিক মতো ভালোভাবে ইংরেজি জানি না। কিন্তু আপনি কি করে? তাছাড়া কথাবার্তা আচরণ তো কোনোভাবেই এই দেশের মনে হচ্ছে না। আসলে আমি তো অন্য গ্রহ থেকে এসেছি, সেজন্য আমাকে এই দেশের মনে হচ্ছে না। হাজালামা হচ্ছে আমার সাথে। আপনি কি আমার বেহাই বা বউ হন? আমি কেন আপনার বউ হতে যাব? তাহলে আমি কেন আপনার সাথে ফাজলামো করতে যাব বলুন? তাহলে যাদের সাথে কথা বলছেন তাদের কাউকে তো আমার এই দেশের মনে হলো না কোনোভাবে। আপনার কি মনে হলো না হলো তা জেনে আমি কি করবো বলুন? কিছু তো একটা আছে তোর মধ্যে, যা আমি দেখছি না। না জানাটাই সবচেয়ে ভালো হবে বলে আমি মনে করি। তাছাড়া আমার সম্পর্কে জেনে কি করবেন বলুন? যাই করি না তা বলতে চাই না, তবে 2 দিন পরে দেশের বাইরে যাবেন, সেজন্য জিজ্ঞেস করতেছি কেন দেশে যাবেন। আমি যে দেশের বাইরে যাব সেটা আপনাকে কে বলল? ইংরেজি পুরোপুরি জানি না বলে কি ভেবেছেন আমি কিছুই বুঝবো না? সবই তো তাহলে বুঝেছেন। আমি দেশের বাইরে থাকি। দেশের বাইরে থেকে এখানে এসেছেন বেড়াতে, যাক ভালোই তো। কতদিন পর ফিরবেন? কেন বলুন তো? বললি সমস্যা কি শুনি। অন্তত 4-5 দিন তো লাগবেই। আবার ফিরে তো আসবেন না থেকে যাবেন ওখানে? আবার ফিরে আসবো। আচ্ছা, যখন বিদেশে যাবেন তখন আমার জন্য কিছু ক্রিম আনতে পারবেন? কিসের ক্রিম? সুন্দর হওয়ার ক্রিম। আপনি তো দেখতে এমনিতেই অনেক সুন্দর, এর চেয়ে বেশি সুন্দর হওয়ার তো কোনো প্রয়োজন নেই। কি বললেন? আসলে আমি সুন্দর না ক্রিম আনবেন না বলে এই কথা বলছে? দেখুন, টাকা যা লাগবে আমি দেব। আর আমি সত্যি বলছি, আপনি অনেক সুন্দর। আপনি যখন বলছেন তখন মেনে নিলাম। আমি তাহলে এখন যাই। ঠিক আছে, ফিরে এসে কিন্তু দেখা করবেন। ঠিক আছে, মনে থাকবে। বাসায় এসে পরিবারকে জানায়। ওনারা শুনেও তেমন কিছুই বলেনি। তোর যেখানে খুশি সেখানে যা,
আমাদের বলার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাই হবে। 2 দিন পর বেরিয়ে যায় আমেরিকার। এসে কাজগুলো করতে থাকে। কাজ করা হয়ে এলে তাহলে আর কোনো কাজ পড়ে নেই তো? না স্যার, সব কাজ শেষ করা। আমার রিটার্ন টিকিটের ব্যবস্থা কি করেছো? জি স্যার, তবে 8 ঘন্টা পর আপনি রেস্ট নিয়ে তারপর যেতে পারবেন। এটা অবশ্য ভালো একটা কাজ করেছো। অফিস থেকে বাসায় ফেরার পথে কিছু ক্রিম আর কসমেটিক কিনে নেয়। তারপর বাসায় ঘুমিয়ে ফ্লাইটে 2 ঘন্টা আগেই এয়ারপোর্টে চলে আসে। এরপর দেশে ফিরতে ফিরতে সকাল 9টা। রাস্তা দিয়ে ফিরছিল, তখন সামনে ইরাকে দেখতে পায়। এত তাড়াতাড়ি চলে এলেন যে? কাজ শেষ হওয়াতে চলে এসেছি। তাহলে বাসায় এলেই তো পারেন। আমি তো তাই করছি। ও, ভালো কথা মনে পড়লো। কি কথা বলো? এটা আপনার জন্য। কি আছে এখানে? বাসায় এসে খুলে দেখতে পারেন কি আছে এখানে। ঠিক আছে, দিন তাহলে। প্যাকেট নিয়ে বাসায় চলে আসে ভার্সিটিতে আর না এসে। প্যাকেট খুলে তো ইরা বরাবরই অবাক হয়, কেননা ক্রিম মেকআপের বক্স ছিল সেখানে। খুশিতে ইরা চিৎকার করে ওঠে। তখনই ওর মা দৌড়ে আসে। ইরা, কি হয়েছে? এভাবে চিৎকার কেন করছিস? ও তুমি বুঝবে না আম্মু। এইগুলো তোকে কে দিল? আমার বান্ধবী দিল ভার্সিটির। এই খুশিতে তুই চলে এসেছিস ভার্সিটি থেকে? ঠিক ধরেছ। কিন্তু এইসব তো বিদেশি, তোর বান্ধবী দিল কি করে? দেখ, তোমাকে এত কিছু জানতে হবে না, তুমি যাও তো। ইরা সবগুলো প্রোডাক্টের প্রাইস এক জায়গায় লিখে রাখে। তারপর সে আমেরিকার ডলারকে বাংলাদেশের টাকায় হিসাব করে দেখে 90,000 টাকা পড়ে যায়। তা দেখে ইরার তো মাথায় হাত। এই লোকটা কি আসলেই পাগল নাকি? ক্রিম আনতে বলেছি, তাই বলে এত দামি ক্রিম কসমেটিক্স আনবে? কিন্তু এখন এই টাকাগুলো দেবো কি করে? বাবা তো এতগুলো টাকা কখনো দেবে না। ওইদিকে আকাশ বাসায় আসে, আর সাথী শিপন ওরাও আসে কথা বলার জন্য। তুই ফ্রেশ হয়ে আয়, আমরা খাবার খাবো। আমি খেয়ে এসেছি, তোমরা খেয়ে নাও। ভাবি, এগুলো তোমার জন্য। আকাশ, এখানে কি আছে রে? ভাবির জন্য কিছু কসমেটিক। দেশি প্রোডাক্ট তো ভালো না। ভাবি, এগুলো বিদেশি আর ব্র্যান্ডেড প্রোডাক্ট, এগুলো কোনো ক্ষতি হবে না। তুমি বিদেশি প্রোডাক্ট কোথায় পেলে? আমি তো বিদেশেই ছিলাম এই কয়েকটা দিন। আচ্ছা, আমি ঘুমাবো। আমি যে দিয়েছি তা যেন কেউ না জানে। ওরা যাওয়ার পর ঘুমিয়ে পড়ে। কিছু ঘন্টা পরে রাত হয়ে যায়। তাই ওই নবাব দাদা ঘুম থেকে উঠে কোন? এই সন্ধ্যাবেলায় ডাকাডাকি করছো কেন? তুই যে পড়ে পড়ে ঘুমাচ্ছ, বাজার করবে কে? 5 দিন আগেই তো বাজার করেছি। বাজার কি এতদিন থাকে নাকি? আমি পারবো না এখন বাজার করতে। বাজার করতে না পারলে এই বাড়িতে থাকতে পারবে না। আমি 10,000 টাকার বাজার করেছি। আবার আমি বাজার করব কেন? যে টাকার বাজার করেছি, হোটেলে যদি 3 বেলা খেতাম, তাও তো আমার 7,000 বিল আসবে না। তুই যে এখানে থাকছিস সেই ভাড়া কে দিবে? হ্যাঁ, আমার বাড়িতে থাকতেই আমাকে ভাড়া দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। তাহলে আমি তোমার ছেলে হিসেবে আমার তো এই সম্পত্তির উপরে ভাগ আছে, সে ভাগের থেকে না হয় আমি থাকলাম। দেখেছেন বাবা, ওর আসল রূপ কিভাবে বের হয়ে এসেছে? সেটাই তো দেখছি। আগে ছিল টিনের ঘর, সেখান থেকে এই পর্যন্ত এসেছি, আর এখন উনি এসেছে সম্পত্তির ভাগ নিতে। বাবা ওকে সম্পত্তির কোনো ভাগ দিবে না। আমার কোনো ভাগ চাই না, কিন্তু তোমরা যে অবস্থা শুরু করেছো, এটা তো আমার কোনো কিছু করার নেই। তোকে এত কথা বলতে পারবো না। যদি এই বাসায় তোকে বাকি দিনগুলো থাকতে হয়, তাহলে আরো 5,000 টাকা তোকে দিতে হবে। ঠিক আছে, দিলাম। তবে তোমরা এখন যা করছো এর জন্য তোমাদের একটা দিন পস্তাতে হবে। ওই দিন কোনোভাবেই কোনো কিছু আর আমার মন গোলাতে পারবে না। আসছে আমার নবাব দাদা, তা দিয়ে থাকতে পারলে থাক, আর না থাকতে পারলে বের হয়ে যা বাসার থেকে। এই নাও টাকা। টাকা দেওয়ার পরে খেতে দেয়। এবার আপনারা বলুন, নিজের বাবা মা যদি এরকম ব্যবহার করে তাহলে কেমনটা লাগবে আপনারাই বলুন। সকালে আবার ও এই বটগাছের নিচে আসে। এসে দেখে ইরা আগে থেকেই বসে আছে।
এতক্ষণে আপনার আসার সময় হলো? আমি তো এসেছি আমার কাজে। আমার তো তা মনে হচ্ছে না। কেন মনে হবে না? ধন্যবাদ আপনাকে এত দামি জিনিসগুলো দেওয়ার জন্য। তবে আমি আপনাকে 1 মাসের মধ্যে সব টাকা দিয়ে দেব। থাক, লাগবে না কোনো টাকা দেওয়া। তাই বলে এতগুলো টাকার জিনিস আমাকে দিয়ে দেবেন? ধরে নিন ছোটবেলায় ঋণ কিছুটা শোধ করেছি। সে কথা আপনার এখনো মনে আছে? মনে থাকারই কথা। কিন্তু তখন তো আমার কারণে আপনি বিপদে পড়েছেন। তো কি হয়েছে? পরে আপনি তো আমাকে টাকা দিয়ে বাঁচিয়েছেন। দেখুন, এখানে উল্টো আমি আপনার কাছে ঋণী। কিন্তু তখন তো। দেখুন, এখন এইসব কথা থাক। তবে একটা কথা, জি বলুন, কি কথা? আই লাভ ইউ। এটা কি করে সম্ভব? কেন সম্ভব না? তুমি কি ভেবেছ আমাকে গিফট দিয়েছো বলে আমি তোমার প্রেমে পড়েছি? আমি কখন তা বলেছি? দেখো, ছোটবেলায় তুমি আমাকে বাঁচানোর 5 দিন পরেই তুমি বাড়ি ছেড়ে চলে যাও। তখন আমার বয়স 13 বছর ছিল। তোমাকে না দেখতে পেয়ে আমি অনেক কেঁদেছি। এখানে কান্নার কি হয়েছে? আসলে আমি তোমাদের বাড়িতে যাই, ওখানে জানতে পারি তুমি বাড়ি থেকে চলে গিয়েছো। কবে ফিরবে ওনারা জানে না। তারপর আমি 1 বছর ধরে তোমার খোঁজ করতে থাকি, কিন্তু তাও তুমি ফেরোনি। তার মানে ছোটবেলা থেকে আমাকে পছন্দ করতে? আরে তখন কি প্রেম ভালোবাসা বুঝতাম নাকি? এখন তো বড় হয়ে গেছো, সেজন্য সবকিছু বোঝো। ঠিক ধরেছ। সেজন্য গ্রামে কোনো নতুন কাউকে আসলে আমি খোঁজ নিতে থাকি, যেমনটা তোমার নিয়েছি। তারপর তোমাদের বাড়িতে এসেও আমি খবর নিই। তখন শিওর হই ওটা তুমিই ছিলে। এই জন্যই তো আমি তোমার সাথে দেখা করতে এখানে আসি। আমাদের শুরুটা কিন্তু এই বট গাছের থেকেই হয়েছিল। এই বটগাছের ওপরে আমি উঠেছিলাম। তারপরের কাহিনী তো তুমি জানোই। আবারও সে বট গাছ দিয়েই আমাদের শুরু হয় কাহিনী। আমি কিন্তু এখনো উত্তর পাইনি। আই লাভ ইউ ইরা। আই লাভ ইউ টু আকাশ। এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে। ব্যাপারটা আবার রিয়া দেখে ফেলে এবং ওদের কাছে আসে। তোমরা মনে হয় আমাকে দেখোনি। তুই বজ্জাত কখন এসেছিস? যখন তুই ওকে। আচ্ছা যাক গিয়ে, তুই ওকে কেন? তোকে ছোটবেলা থেকে যার কথা বলেছি, ওই সেই ছেলে। কি বলছিস? অবশ্যই ভাইয়া 10 বছর পর ফিরে এলেন। হ্যাঁ, তবে এখনো অনেকে আমার অতীত সম্পর্কে কিছুই জানে না। বর্তমানে আমি কি করি তাও কেউ জানে না। তাহলে বলো এখন সেসব কথা। তাহলে ছোটবেলার কিছু কাহিনী বলি। হ্যাঁ বলো। 10 বছর পূর্বে আমি কলেজে আসলে সমস্যা কি? ও লেখাপড়ার পেছনে টাকা খরচ করতে পারবো না। বাবা, আপনি ঠিক কথা বলেছেন। ওর পড়াশোনার খরচ যদি ও চালাতে না পারে তাহলে ওর পড়াশোনা বন্ধ। কিন্তু মেজ ভাই তো পড়াশোনা করছে। ও নিজের টাকায় পড়াশোনা করছি, সাথে সংসার কিছু টাকাও দেয়, অথচ তুই শুধু নিয়েই যাচ্ছিস। তোমরা তো এমনিতেও আমার ঠিক মতো দেখাশোনা করো না। আমার এর মধ্যে পড়াশোনাও বন্ধ করে দেবে। দিব। পড়াশোনা বন্ধ তোর। কাল থেকে মাঠে যাবি আমার সাথে। পরের দিন থেকে মাঠে যায়। এভাবে 2 মাস কেটে যায়। পড়াশোনা বন্ধ করে মাঠে কাজ করে, কিন্তু তাও ওর বাবা মা ভাই ভাবি ঠিকমতো ওর যত্ন নিত না, তাই ঠিকমতো খেতে দিত না। আচ্ছা, তোমরা আমার সাথে এরকম আচরণ কেন করো? কিরকম আচরণ? তোমাদের আচরণে মনে হয় আমি তোমাদের সন্তান না। তো যা কিছু ভাবতে পারি, বাড়িতে থাকতে ইচ্ছে না হলে বের হয়ে চলে যা। চলে গেলেই কি তোমার খুশি? হ্যাঁ, আমরা অনেক খুশি। রাগে চলে আসে বটগাছের নিচে। এই বটগাছের নিচে এসে ঘুমিয়ে পড়তো। একটা সময় বিকেলবেলায় বটগাছের কাছে এসে কারো চেঁচামেচি আওয়াজ শুনতে পায়। কি আছো, বাঁচাও আমাকে। চেঁচানোর আওয়াজ শুনে বটগাছের এখানে এসে দেখে একটা মেয়ে গাছের ডাল ধরে ঝুলে আছে। তাকিয়ে দেখে চেয়ারম্যানের মেয়ে। ওহ, তো ইরা, এখান থেকে পড়লে তো হাত পা ভেঙে যাবে, বাঁচাতে হবে। এই বলে গাছে উঠে যায়। তারপর ডালে বসে ইরার হাত টেনে ধরে। আমার হাত ধরে উঠে এসো। ইরা হাত ধরে উঠতে থাকে। অনেকটা সময়ের পর ইরাকে গাছে ডালের উপর উঠাতে পারে। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব। তুমি না থাকলে
আমি তো মরেই যেতাম। চলো তোমাকে নিচে নামিয়ে দিই। আমার এখনো ভয় করছে। যখন উপরে উঠেছো তখন করেনি? আমি তো সবসময় উঠি, আজকে কেন জানি না পিছলে পড়ে গেলাম, কিন্তু সে ভয়ে এখন নামতে পারবো না। ও যে ভয়ে আছে তা বুঝতে পেরেছে, সেজন্য ইরাকে সাথে নিয়ে নামতে গিয়ে ডাল থেকে পড়ে যায়। তবে পড়ার সময় ইরাকে উপরে ধরে, এতে নিচে পড়ে যায় দুজনে। তবে নিচে আকাশ থাকায় ও অনেক ব্যথা পায়, সাথে জ্ঞান হারায়। তারপর কিছু লোক আসাতে ওদের নিয়ে হসপিটালে আসে, সাথে ইরার বাবা মাও। কি হয়েছে ইরা, তুই ঠিক আছিস তো? আব্বু, আমি তো ঠিক আছি, কিন্তু আমাকে বাঁচাতে এসে আকাশ আহত হয়েছে। ওর বাড়ির লোকদের সাথে কথা কি বলছো? আব্বু, ওর বাড়ির লোকেরা আসবে না। কেন আসবে না? আমি তো জানি না, তুমি একবার কথা বলে দেখো আব্বু। রফিক চৌধুরী ওদের বাড়িতে এসে কথা বলতে থাকে। কথা বলেও কোনোভাবেই কাজ হলো না, কেননা ওরা স্পষ্টভাবে জানিয়ে দেয়, দেখুন আমরা এই বিষয় জানি না, ওর পেছনে আমরা কোনো টাকা খরচ করতে পারবো না। টাকা যা লাগে আমি দিব, কিন্তু আপনাদের ছেলেকে একবার হসপিটালে এসে দেখে তো যাবেন। এটাও সম্ভব না, আমাদের অনেক কাজ আছে। আপনি আপনার বাড়িতে নিয়ে এসে ওকে সুস্থ করে পাঠিয়ে দেবেন। রফিক চৌধুরী অনেক বোঝানোর পরেও কেউ কোনোভাবে রাজি হচ্ছে না, সেজন্য চলে আসে হসপিটাল। সন্ধ্যের দিকে আকাশকে নিয়ে বাসায় ফেরে ওনারা। তখন সব ঘটনা আকাশকে বলে। আচ্ছা, ওনারা তোমার সাথে এরকম ব্যবহার করে কেন বুঝি না আমি। সেটা আমি নিজেও জানি না। আচ্ছা, তুমি পুরোপুরি সুস্থ হয়ে নাও, আমি তোমার পরিবারের সাথে গ্রামের মানুষদের নিয়ে বসবো। না আঙ্কেল থাক, এতে পরিবারের অসম্মান। তাদের কথাবার্তা শুনে তো আমার কোনোভাবেই মনে হচ্ছে না ওনারা তোমার আসল বাবা মা। আঙ্কেল মাঝে মাঝে আমাদেরও মনে হয়। যদি বলো আমি একটা ব্যবস্থা করতে পারি। কিরকম ব্যবস্থা? ওনারা যখন ছোটবেলায় থেকে এরকম করে আসতেছে, তখন তোমাকে তোমার সম্পত্তির ভাগ আমি বুঝিয়ে দিতে পারবো। এমনিতে আমার জন্য অনেক করেছেন। তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো, তার কাছে এইটা তো কিছুই না। 2 দিন পরে আকাশ ওনাদের থেকে বিদায় নিয়ে চলে আসে শহরে। ওখানে কয়েকটা বছর কাজ করার পরে চলে আসে আমেরিকায়। তাহলে আপনারা অতীত তো জেনেছেন, বিদেশের বাকি কাহিনী আরও পরে বলবো, কেননা সবাইকে একসাথে করে তারপর সেই কাহিনী বলবো। বর্তমান। সত্যি তোমার পরিবার অনেক অবহেলা করেছে তোমার ওপর। তোমার খোঁজ আমি অনেকবার নিয়েছি, কিন্তু তুমি তো আর ওই বাড়িতে ফিরোনি। এত কিছুর পরেও কিভাবে যাব ওই বাড়িতে? তা এখানে আর কতদিন আছো? এই তো 20 দিনের মতো, এরপর আমি চলে যাব। একাই কি চলে যাবে? চিন্তা করো না, তোমাকে সাথে করে নিয়েই যাব আমি। তোমার বাবাকে বলে একটা পাসপোর্ট বানিয়ে নাও। ঠিক আছে, আজকে কথা বলবো বাবার সাথে, আর তোমার ব্যাপারেও বলবো। ইরা, তুই চলে গেলে আমি একা হয়ে যাব না? তুই বিয়ে করে স্বামীর কাছে থাকবি, তাহলে একা হোস কি করে? তোকে তো পাবো না। চিন্তা করবেন না, প্রতি 4-5 মাস পর পর ইরাকে নিয়ে দেশে আসবো। সত্যি বলছো তো? সত্যি বলছি। এখন বাড়িতে যাও। ইরা বাড়িতে এসে ওর বাবা মাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পর, এটা তো ওই ছেলেটাই যে তোকে বাঁচিয়েছে ছোটবেলায়। হ্যাঁ আব্বু, ওটাই ওই ছেলে। কিন্তু তুই এখন ওই ছেলেকে বিয়ে করবি? হ্যাঁ আম্মু, আমি ওই ছেলেকেই বিয়ে করব। কিন্তু তুই ওই ছেলেকে পেলি কোথায়? আর যাও পেয়েছিস, কিন্তু দেখতে কেমন কোনো কিছুই তো জানিস না। আমি ওকে দেখেছি আর কথাও বলেছি। ও এখন আমেরিকায় থাকে। 2 দিন আগেই ও দেশে গিয়েছিল, ওখান থেকে আমার জন্য ওই জিনিসগুলো এনেছে। কোন জিনিস? এই তো আব্বু, ক্রিম, মেকআপ, এইগুলো, তাও 90,000 টাকার। কিন্তু ওখানে কি করে? নাকি তোকে ফাঁসাতে চাইছে? না আব্বু, ও যদি আমাকে ফাঁসাতে চাইতো তাহলে নিজের ইচ্ছেতে সব করতো। আমি ওর কাছে এমনিতেই চেয়েছি বলে ও দিয়ে দিল। তারপরেও তুমি ওর পরিবারের সাথে কথা বলো। তুই তো জানিস ওর পরিবার কেমন। ছোটবেলার আচরণ শুনে তোর কি মনে হয়নি ওদের পরিবার কেমন? আমি তো ওদের পরিবারে থাকবো না,
আমি তো আকাশের সাথে চলে যাব। তার চেয়ে আকাশকে বল, এই গ্রামে থেকে যাওয়ার জন্য। তুমি ওর পরিবারের সাথে কথা বলো কালকে, আমিও যাব দরকার হলে। ঠিক আছে, তাই হবে। ওই দিন আকাশকে জানায় বিষয়টা। পরের দিন চেয়ারম্যান আর ইরাকে দেখে পরিবারের সবাই খুশি হয়ে ওদের বড় রুমটায় বসতে দেয়। তারপর পরিবারে একে একে সবাই আসতে থাকে, কথা বলতে থাকে। আপনারা সবাই তো এসেছেন। জি চেয়ারম্যান সাহেব, এবার বলুন কি বলার জন্য আপনি এসেছেন। আমি এসেছি আপনাদের ছোট ছেলের সাথে আমার একমাত্র মেয়ের বিয়ে দেওয়ার জন্য। কি বলছেন চেয়ারম্যান সাহেব? আমার ছেলে একে তো ছোটবেলায় পরিবার ছেড়ে চলে গিয়েছে, যাও 10 বছর পর ফিরে এসেছে, তাও সামান্য বাজার করার মতো টাকা নেই ওর কাছে। বিয়ে যে করবে সে খরচটাও চালাবে কি করে? তাছাড়া আমি ওকে এই পরিবারে রাখতে পারবো না। আমি ভালো করেই জানি আপনারা ওর সাথে ছোটবেলায় থেকে এরকম অদ্ভুত আচরণ করে আসতেছেন। সবই যখন জানেন তখন আর বিয়ের কথাবার্তা বলতে কেন বসেছে? যত হোক আপনারা ওর বাবা মা, সেজন্য আপনাদের জানানোটা দরকার, এজন্য জানতে এসেছি। দেখুন চেয়ারম্যান সাহেব, আপনি ওর সাথে আপনার মেয়ের বিয়ে দিন, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওর বিয়েতে আমরা কেউ যাব না, আর নাই এই বাড়িতে বিয়ে হবে। সমস্যা নেই আঙ্কেল, বিয়ে আমাদের বাড়িতেই হবে। হ্যাঁ, এটা মন্দ হয় না। কিন্তু ও এই 10 বছর কি কি করেছে তা তো জানাটা আপনাদের অনেক দরকার, তাই না? এটা ঠিক বলেছেন। আকাশ, তুমি এবার বলো তাহলে। আঙ্কেল আমি ইরাকে বিয়ে করব, তবে আমেরিকায়। আমেরিকা কি হাতের মোয়া যে তুই চাইলেই পেয়ে যাবি? চা খাওয়ার টাকা নেই, সেখানে আমেরিকায় গিয়ে বলে বিয়ে করবে। শখ কত বড়, শালা ভিক্ষার। তবে আমি শুধু ইরাকে নিয়ে যাব না, আপনারা দুজনও যাবেন আমার সাথে। আমরা কেন যাব? ইরা যাওয়ার পরে তো আপনারা একা হয়ে যাবেন, তাছাড়া আর 2 মাস পরেই ভোট, সেজন্য এই গ্রামে থাকতে হবে না। আপনারা 3 জনই যাবেন আমার সাথে আমেরিকায়। আচ্ছা শোনো, তুমি এই বাড়ি থেকে যাওয়ার পরে কিভাবে কি করলে তা সবাইকে বলো। ও হ্যাঁ, এটা অবশ্য তোমাদের জানানো দরকার বলে আমি মনে করি। তাহলে 10 বছর আগে ফিরেছি, যেখানে লুকিয়ে আছে আমার কষ্টগুলোর সাথে সাফল্য। 10 বছর পূর্বে আমি যখন বাড়িতে না এসে চলে আসি শহরে। শহরে এসে আমি প্রথমে রাজের কাজ শুরু করি। তখন ওই তুই কোথায় যাচ্ছিস? ছাদের রডগুলো বেঁধে দেওয়ার জন্য। ওটা সিনের লোকেরা করে, তোকে এই নিয়ে ভাবতে হবে না। যা, তাহলে তো ভালো। বিকালে কাজ শেষ করে আমি আর আবির বাসায় আসি। আমাদের ছোট্ট একটা রুম ছিল। এভাবে 2টা বছর কেটে যায়। একটা সময় হঠাৎ আমি আর ও রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন ওই দেখ লটারি। তুই কি কিনবি? কিনে দেখি না কি হয়। আমার যে ফোড়া কবন। আরে মাত্র 100 টাকা, প্রথম পুরস্কার 1 কোটি টাকা। তোর কি মনে হয় আমরা তা পাবো? আরে চল দেখি না কি হয়। আবিরের কথায় একটা লটারি কিনে নেয় আকাশ। তবে আবির কিনেনি, কেননা ওর কাছে টাকা ছিল না। চল কিছু খেয়ে আসি। টাকা তো নেই, যাও 100 ছিল সেটা তো লটারি কিনেই। আচ্ছা চল পানি খেয়ে আসি আমি, তুই এখানেই দাঁড়া। আবির পানি খাওয়ার জন্য রাস্তা পার হয়, তখনই একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে আর আবির ওখানেই মারা যায়। আবিরের জন্য আকাশ অনেক কেঁদেছে, কেননা এই দুঃখের সময়ে সেই একমাত্র আকাশের সাথে ছিল। আবিরেরও পরিবারে কেউ ছিল না, সেজন্য একটা কবরের স্থানে আবিরের লাশ দাফন করা হয়। আবিরকে ছাড়া আকাশের জীবন পুরো এলোমেলো হয়ে যায়। 1 মাস পরে লটারির নম্বর বের হয়। আঙ্কেল আজকে কি লটারি দিয়েছে? হ্যাঁ কেন, তুমি ও কিনেছো? জি আঙ্কেল কিনেছি। দাও তাহলে, আমি নাম্বার মিলিয়ে দেখতেছি। লটারি তো বাসায়, আপনি আমাকে এই পেজটা দিয়ে দিন, আমি বাসায় এসে মিল করে দেখব। এই কাগজের জন্য 10 টাকা দিতে হবে, আর এখানে সব নিয়ম লেখা আছে। আচ্ছা আঙ্কেল দিন আমাকে তাহলে। কাগজটা নিয়ে বাসায় আসে। এসে ফ্রেশ হয়ে তারপর খবরের কাগজ আর টিকিট নিয়ে মিল করতে থাকে। লটারি 3য় স্থান পায়, এর কারণে 30 লক্ষ টাকা পায়। টাকা পেয়ে যতটা খুশি হয়, আবার ততটাই কান্না করতে থাকে আবিরের কথা চিন্তা করে, কেননা আবিরের কারণেই আজকে ও এই লটারি পেয়েছে। সেজন্য
যার জন্য লটারি পেয়েছি আজকেও যদি আমার পাশে থাকতো তাহলে দুজনেই এই আনন্দ ভাগাভাগি করে নিতে পারতাম। কিন্তু এই টাকায় এখন কি করব? বাড়িতে যাব নাকি কোনো ব্যবসা করব? বাড়ির লোকেরা যে ব্যবহার করেছে, এই টাকা নিয়ে যাওয়া মনে হয় না ভালো হবে। তারা বিদেশে চলে যায়। যেই ভাবা সেই কাজ। প্রথমত বিদেশে চলে আসে, তারপর একটা অফিসে কাজ করতে থাকে। ওখানে 2 বছর থেকে কাজকর্ম শিখে নেয়। এরপর জমানো টাকাগুলো দিয়ে কাজ করা শুরু করে। কিন্তু ওর হাতে আর 5 লক্ষ টাকার মতো আছে। এই টাকায় তো কোনো কিছুই হবে না। তখন একটা শেয়ার কোম্পানির কাছে যায়। আমি যদি $3000 শেয়ার বাজারে বিনিয়োগ করি তাহলে 2 বছর পর কত পাবো? দেখো, এটা কোনো ব্যাংকের সুদ না যে তুমি লাভ নিয়ে যাবে। কিন্তু আঙ্কেল, আমি পড়াশোনা যতদূর করেছি এতে তো মোটামুটি আমার একটা আইডিয়া আছে। অনেকে তো লাভ নিয়ে যায়। দেখো, ব্যাপার ওই রকম হলেও এটার পদ্ধতি একদম আলাদা। তাহলে আমাকে একটু বুঝিয়ে বলবেন। লোকটা বুঝিয়ে বলতে থাকে, সবটা বোঝা হলে তাহলে $3000 দেব। আমি যখন চাইবো তখন টাকাগুলো নিতে পারবো তো? পারবে। ওখানে টাকা বিনিয়োগ করে, তারপর বাকি টাকা দিয়ে আর ছোটখাটো কাজকর্ম করতে থাকে। এভাবে ওর দিন যেতে থাকে। অনেকটা সময় না খেয়েও ও দিন কাটিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে আঙ্কেল, শেয়ারের দাম কি বেড়েছে? উল্টো 10% কমে গেছে। তুমি যদি ডলার উঠিয়ে নাও তাহলে 10% কম পাবে। আঙ্কেল, শেয়ারের দাম কি আজও বাড়বে? অপেক্ষা করো। শেয়ারে বিনিয়োগ করে পুরো হাত খালি হয়ে যায়। ঠিকমতো খাবার খেতে পারছে, কিন্তু নিয়ম মেনে হয়তো পরের বেলায় না খেয়ে থাকার মতো অবস্থা হয়ে যাবে। এভাবে 2টা বছর কষ্ট করার পর আকাশ ওর কাঙ্ক্ষিত ফলাফল হাতে পায়। সত্যি তোমার ভাগ্য যে এভাবে খুলে যাবে তা ভাবিনি আমি। সত্যি আঙ্কেল, আপনি অনেক সাহায্য করেছেন আমাকে। তা এই ডলার এখন উঠিয়ে নাও। জি, তাই করব। কিন্তু এই ডলার তুমি কোনো কাজে লাগাবে? কোনো কাজ বলতে প্রথমত একটা ছোটখাটো ব্যবসা দিয়ে শুরু করব। আচ্ছা, আমি তাহলে তোমার ডলার বের করার ব্যবস্থা করে দিচ্ছি। লোকটা ডলার বের করে দেয়, যা বর্তমানে বাংলা টাকায় 80 লক্ষ টাকা এসে দাঁড়িয়েছে। ডলারগুলো এনে একটা জায়গা কেনে, তারপর ওখানে ছোটখাটো একটা ব্যবসা দিয়ে কাজ চালিয়ে নেয়। ধীরে ধীরে ব্যবসা বড় হতে থাকে। তখন স্যার, কি করবেন এখন? কোন দিক দিয়ে? ব্যবসা কি আরো বড় করবেন? করব। একটা জায়গায় অফিস করব যেখানে 200 জন লোক কাজ করতে পারবে। কি বললেন স্যার? কাজ তো শুরু করে দিয়েছি, কয়েকটা বছর গেলেই কাজ শেষ হবে। তারপর লোক নিয়োগ দেবো। এটা একটা ভালো কাজ করছেন। তা তোমাকে যে একটা প্রজেক্ট দিলাম, ওটার কাজ কতদূর হলো? কাজ প্রায় হয়ে এসেছে। যত দ্রুত পারো কাজটা শেষ করো। যদি 1-2 দিন তোমার ছুটি লাগে তাও নিতে পারো। যদি লাগে আমি আপনাকে জানাবো। আচ্ছা, ঠিক আছে। এভাবে আকাশ কাজ চলতে থাকে। বছর না ঘুরতেই আকাশ মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়ে যায়। এভাবে পরিবার থেকে আলাদা হয়েছে 9টা বছর কেটে যায়। একটা সময়ে স্যার, আপনার কয়েকজন পিত্র রাখার দরকার। কয়েকজন কেন? এই যে 5টা সাইডের জন্য 5 জন। এটা ঠিক বলেছ, তবে কোনো মেয়ে রাখা চলবে না। কি বললেন স্যার? সবাই তো মেয়ে রাখে। সবাই রাখে বলে আমারও রাখতে হবে? এমন তো কোনো কথা নেই। এটা অবশ্যই ঠিক। আমি তাহলে বিজ্ঞাপনে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দাও। তবে ভালো করে যাচাই করে নেবে। ওই নিয়ে কোনো চিন্তা করবেন না। এইভাবে আরো 7টা মাস কেটে যায়। তখনই আকাশের গ্রামের একটা কাজ করে। স্যার, দেশের বাইরে একটা এজেন্সি দিলে কেমন হয়? দিলে তো ভালো, কিন্তু ওখানে দিলে ঠিক মতো চলবে কিনা ওটাও তো দেখতে হবে। ওখানে কথা হয়েছে, আপনি শুধু একবার দেখে আসলেই হবে। আচ্ছা, তা কোন দেশে সেটা তো বললে না? এই তো স্যার, বাংলাদেশে। কথাটা শুনেই আকাশের চোখে পানি চলে এলো। ব্যাপারটা ম্যানেজারের চোখ এড়িয়ে যায়নি। কি হয়েছে স্যার? ওই দেশের নাম শুনতেই আপনার চোখে পানি? ওই দেশটা যে আমার জন্মভূমি। কি বললেন স্যার? আপনার জন্মস্থান বাংলাদেশে? হ্যাঁ, 10 বছর আগে আমি পরিবার ছেড়ে চলে এসেছি তাদের আচরণের কারণে। যদি কিছু মনে না করেন,
তাহলে জানতে পারি কি কি করেছে ওনারা আপনার সাথে? ম্যানেজারকে সবটা বলতে থাকে। সবটা শুনে কোনো পরিবার এরকমটা কি করতে পারে? করতে পারে কিনা জানি না, কিন্তু আমার পরিবার তো করেছে। তাহলে যখন যাবেন তখন পরিবারের সাথে একবার দেখা করে আসুন। যাব, তবে ছদ্মবেশে, যেন বর্তমান পরিস্থিতি দেখে তাদের আচরণ পরিবর্তন না হয়ে যায়। ঠিক আছে স্যার, আমি আপনার যাওয়ার ব্যবস্থা করিতেছি। 10 দিন পরে বাংলাদেশে এসে নামে। নিজের জন্মভূমিতে 10 বছর পরে এসেছে, সেজন্য চারিদিকে তাকাতে থাকে। কেননা শহরটা এখন অনেক আধুনিক হয়ে গেছে, চেনাই যাচ্ছে না তেমন কিছু। তখনই কিছু গাড়ি এসে সামনে দাঁড়ায়। স্যার, এই গাড়িতে উঠুন, আমরা আপনাকে নিয়ে যাচ্ছি স্যারের কাছে। কল দাও ওনাকে। লোকটা কল দেয়, কথা বলে তারপর গাড়িতে উঠে পড়ে। নয়তো বুঝতেই পারছেন অপরিচিত কারো গাড়িতে করে যাওয়াটা ঠিক কতটা রিস্ক আছে। কিছুক্ষণ পরে সে লোকের কাছে আসে। স্যার আসুন, এটা হচ্ছে জমি, এখানে আপনি চাইলে এসে ফ্যাক্টরি চালু করতে পারেন। জায়গাটা তো পছন্দ হয়েছে, এখান থেকে সব জায়গায় যাতায়াত সুবিধা হবে তো? জি স্যার, সব দিক দিয়ে আপনার সুবিধা হবে। আচ্ছা, তাহলে ডিল ফাইনাল। আপনারা কাজ শুরু করুন, তবে তাড়াতাড়ি কাজ হওয়া চাই, যত লোক লাগে নিতে পারেন। ঠিক আছে স্যার, আমি কথা বলে দেখতেছি। এরপর হোটেলে এসে 2টা দিন থাকে। তারপর নিজের পোশাক চেঞ্জ করে সাধারণ পোশাক পরে নেয়। এরপর নিজের গ্রামে ফিরে আসে। তবে প্রবাসে বেশি সময় দিলাম না, কেননা সবই তো জানেন প্রবাসীদের কষ্টগুলো। সাথে এখানেই অতীত শেষ করলাম। বর্তমান সবাই তো সব কথা শুনতে থাকে। ইরার চোখে পানি চলে আসে। তবে ইরার পরিবারের দিকে তাকিয়ে দেখে ওনারা অনেক খুশিতেই আছে কথাগুলো শোনার পরে। আরে তুই আগে বলবি না তোর যে এত কিছু আছে? সত্যি আকাশ, তুই কোটি টাকার মালিক হয়েছিস, সেটা তো আমাদের বলতে পারতি। সত্যি আমার ছোট দেবরটা অনেক কাজের। সত্যি তুই আমার সত্যিকারের ভাই। আচ্ছা, তুই কি বিয়ের পর বৌমাকে নিয়ে আমেরিকায় ফিরে যাবি? হ্যাঁ, সাথে ইরার বাবা মাকে নিয়ে যাব। শুধু ওদের নিবি? আমরা কি দোষ করেছি? ধরেই তো বললে নেওয়া যায় না, অনেক কিছু করতে হয়। আচ্ছা, যাই করিস না কেন, আমাদের দিকেও একটু তাকাস। কিছু সময় কথা শেষ করে ওনারা নিজেদের কাজ শেষ করে বিয়ের তারিখ ঠিক করে নেয়। আকাশ ইরা আর ওর বাবাকে কিছু কথা বুঝিয়ে বলে দেয়। তারপর ঘরে ফিরে তখন আকাশ, আমি তোমার জন্য তোমার পছন্দের খাবার রান্না করব আজকে। আমার পছন্দের খাবার তো বাবা মাও ঠিক মতো জানে না, সে তুমি জানবে কি করে? আচ্ছা, বাবা মা না জানুক, তুমি তো বলো। কি করার কিছু খাবারের নাম বলে। তবে আকাশও একটা প্ল্যান করে রেখেছে। কি সেটা তা আপনারা আরো পরে জানতে পারবেন। আপাতত যেভাবে চলতেছে সেভাবে চলতে থাকুক। রাতে ভালোভাবে খেয়ে ঘুমিয়ে পড়ে। এখন আর কেউ ওর সাথে খারাপ ব্যবহার করছে না। পরের দিন ঘুম থেকে উঠেই দেখে এগুলো কার? বড় ভাবি তোমার সাথে বানিয়েছে। আমার জন্য কেন? বারে, তুমি এখন কোটি কোটি টাকার মালিক। তোমার সাথে ভাব যদি না জমায় তাহলে কি ওনার চলবে বলো? ভাবি, সবই বুঝি আমি, এমনি এমনি তো আর কিছু করিনি, কিন্তু আমি ভাবিনি এত তাড়াতাড়ি এর প্রভাব পড়বে। আচ্ছা, খেয়ে নাও। ভাবি তো তোমাকে নিয়ে শপিং এ যাবে। শপিং এ কেন? তোমার বিয়ে শপিং করতে তো হবে। ও তাই বলো, তা তুমি যাবে না? আমাকে তো মানে করেছে ভাবি আর ভাইয়া যাবে তোমাকে নিয়ে। তোমাদের কেন মানা করলো? এই যে আমরা না থাকলে তারা দুজনেই তোমার সাথে ভাব জমিয়ে নিতে পারবে। আসলেই তো, তবে চিন্তা করো না, আমি অতীত ভুলে যাইনি, অতীত আমি মনে রেখেছি। যা একটা সময় এমন ভাবে বলবো, তখন দেখবে পুরো বাজি পাল্টে যাবে। কিন্তু সেটা কি? পরে জানতে পারবে। এখন আপাতত শপিং করতে আসি। দুপুরের আগেই বের হয়, যা যা কেনার দরকার কিনে নিতে থাকে। তবে সব খরচ আকাশই দেয়। পরিবারের সবার জন্য কিনে আনে সবকিছু। বাসায় এসে যার যার পোশাক তাকে দিয়ে দেয় রাতের বেলায়। ম্যানেজার, 4 দিন পরে তো আমার বিয়ে, তুমি টিকিট কেটে তাড়াতাড়ি চলে আসো। স্যার,
আসার সময় কোনো কিছু আনতে হবে কি? স্বর্ণের দোকানে এসে আমাকে কল দিও, আমি যেগুলো চয়েস করব সেগুলো নিয়ে আসবে। ওকে স্যার, তাহলেই হবে। ম্যানেজার শপিং মলে যায়। স্বর্ণের দোকানে এসে অনেক গহনার ছবি দেয়। ওখান থেকে 2টা পছন্দ করেন, সেগুলো নিয়ে ম্যানেজার রওনা দেয়। ওইদিকে তুমি সব কিছু তো দিলে, কিন্তু স্বর্ণ না পারলে বাজারে তো কিনে দাও। আমি কি খালি গহনায় বিয়ে করব নাকি? তোমার গহনা বিমানে আছে, আমার ম্যানেজার নিয়ে আসছে। কি বলো, সত্যি? সত্যি। পরের দিন ম্যানেজার আসেন। ম্যানেজারকে এয়ারপোর্টে আনতে শিপনকে পাঠায়। আমি আকাশের মেজো ভাই। আমি স্যারের ম্যানেজার। জি চলুন। ম্যানেজারকে নিয়ে আসতে থাকে। পথে অনেক কিছু বলতে থাকে আর অনেক কথাই হতে থাকে তাদের মধ্যে। বাড়িতে যখন ম্যানেজার আসে তখন আশেপাশে সবাই তাকিয়ে দেখতে থাকে, কেননা ম্যানেজার অনেক হ্যান্ডসাম ছিল। বিয়ের দিন সবকিছু নিয়ে ওরা ইরাদের বাড়িতে আসে। গেটের মধ্যে দুলা ভাই, উনিকে দেখতে বিদেশি বিদেশি লাগছে। আমার ম্যানেজার তোমার পছন্দ হয়েছে নাকি? পছন্দ হলে বিয়ে করাবেন মনে হয়। রাজি থাকলে একটা চেষ্টা করে দিতে পারি। কি বলেন ভাইয়া, বিদেশি জামাই হাতছাড়া করা তো যাবে না তাহলে? কি বলো তুমি, রাজি আছো রিয়াকে বিয়ে করতে? স্যার, আপনি বললে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ভাইয়া, এখন মিষ্টি খেয়ে আমাদের পাওনা বুঝিয়ে দিন। কত দিতে হবে? মিনিমাম তো 1 দিতে হবে। স্যার, 1 কোটি টাকা দিয়ে দেব কি? ওরা 1 লক্ষ চেয়েছে, দিয়ে দাও। কি, আপনি 1 কোটি ভেবে নিয়েছেন? আমাদের দেশে এটা স্বাভাবিক। তাহলে তো যেতে হচ্ছে আপনাদের দেশে। তাহলে ওকে বিয়ে করে চলে যাও। অনেকটা হাসি ঠাট্টার মাঝে 1 লক্ষ দিয়ে দেয়। এতে ওরা তো হেব্বি খুশি। সব টাকা আর ব্যাগ নিয়ে ইরার কাছে আসে। 1 লক্ষ দিল ভাইয়া, আর এখানে তোর গহনা। ওই দেখি তো। গহনা দেখে ওখানে থাকা সবাই তো অবাক হয়ে তাকিয়ে থাকে, কেননা গহনা প্রায় 30 লক্ষ টাকার মতো হবে। এত দামি দেখে সবাই তো প্রশংসা করতে থাকে। সত্যি ইরা, তোর কি ভাগ্য রে, ছোটবেলায় যে তোকে বাঁচিয়েছে তার হাতেই তুই পড়েছিস। সত্যি, আমি যে ওকে পেয়ে যাব ভাবতেই পারিনি। কিছুক্ষণ পরে বিয়ের কাজ শুরু হয়। বিয়ে পড়ানো শেষ। সন্ধ্যার দিকে ইরাকে নিয়ে চলে আসে আকাশ ওর বাড়িতে। সাথে রিয়াও আসে। আচ্ছা রিয়া, তোমার জন্য একটা অফার আছে। কি রকম অফার? ওই, তুমি কি আবার ওকে? রিয়া রাজি থাকলে আমার ম্যানেজারের সাথে রিয়ার বিয়ে দিয়ে দেবো। এতে রিয়াও চলে আসবে আমেরিকায়। কিন্তু ভাইয়া, আমি চলে এলে আমার মা তো একা হয়ে যাবে। ওনাকেও নিয়ে যাব, তাছাড়া আমি তো ইরার বাবা মাকে নিয়ে যাব, তেমনি তুমিও তোমার মাকে নিয়ে আসবে। আইডিয়া তো মোটেও মন্দ না। রিয়া, তুই রাজি হয়ে যা। কিন্তু ভাইয়া, আপনার ম্যানেজার। ওকে আমি বললে না করবে না। তাহলে আমি রাজি আছি। তাহলে তো ভালোই হবে, 2 বান্ধবী একসাথে দেখা হবে। আচ্ছা, আমি সকালে ওর সাথে কথা বলবো, এখন আমাদেরকে একা ছেড়ে দাও। ছেড়ে তো দিব, তবে একটা কথা। আবার কি কথা? দেখো, এখন আর টাকা দিতে পারবো না। ভাইয়া, গাড়ি কিন্তু নতুন পেয়েছেন, সেজন্য একটু খেয়াল রাখবেন, ধীরে ধীরে ব্যবহার করবেন। আমি তো সবগুলো নতুন কিনে থাকি। কয়টা গাড়ি চালিয়েছেন? আমার গ্যারেজে তো 4টা আছে। কি গাড়ি নিয়ে পড়ে আছেন? রিয়া, তুই যা তো, তোর গাড়ি দিয়ে বোঝাতে হবে না, তুই এখন যা। বাহ বাহ, নতুন স্বামী পেয়ে এখন এই বান্ধবীকে ভুলে গেলি? ওই, স্বামী কি কেউ পুরনো পায় নাকি? পায় বান্ধবী, সেসব তুই বুঝবি না, আগে বড় হ, তারপর বুঝতে পারবি। আসছে আমার বুড়ি। বুড়ি লোকের দোয়া কিন্তু কাজে লাগে। তুই এখন যা। তোর দেখি তর সইছে না। তাহলে তুই থাক, আমি গেলাম। তাহলে তো ভালোই হয় আমার জন্য। তুই দেখি আগের থেকে অনেক লুচ্চা হয়ে গেছিস। তুই নিজেই তো আমাকে লুচ্চা বানালি। আমি কখন তোকে? আচ্ছা, তোমরা এখন থামো। রিয়া, তুমি তাহলে যাও, নয়তো অনেকে অনেক কিছু মনে করবে তোমাদের কথা শুনে। ঠিক আছে, গেলাম আমি। রিয়া বের হয়ে আকাশের ম্যানেজারের সাথে আড্ডা দিতে থাকে। ওইদিকে আকাশ ইরাকে কিছু গিফট দেয়। সেগুলো দেখে ইরা তো আরও বেশি খুশি। এরপর ঘটে যাওয়া কাহিনীগুলো জেনে আপনাদের কোনো কাজ নেই। সকালবেলায় গোসল শেষ করে বের হয়। তখন নীলা নাস্তা নিয়ে আসে।
নাও এখন নাস্তা করো। নাস্তা করে নেয়। তারপর আকাশ ওর ম্যানেজারকে বলে রিয়া, ওর মা, সাথে ইরার বাবা মার পাসপোর্ট তাড়াতাড়ি করে বানাতে দিয়ে দেয়। এর ভেতরে রিয়া আর ম্যানেজারের বিয়ের তারিখও ঠিক করে নেয়। পাসপোর্ট আসতে 7-8 দিন সময় লাগবে। এর ভেতরে তোমাদের বিয়ে দিয়ে দেবো। এরপর ভিসা প্রসেসিং নিয়ে 20 দিন লাগবে। তারপর আমরা আমেরিকা। কিন্তু তোমার পরিবার? আমি এখানে যে কোম্পানির শাখা খুলেছি ওটার দায়িত্ব 2 ভাইকে দিয়ে যাব। তাহলে সংসার চলবে। শত হোক আমারই তো পরিবার। এটা অবশ্যই ঠিক বলেছো। তবে এই ব্যাপারটা যেন এরা কেউ না জানে। ঠিক আছে, জানবে না। 4 দিন পরে রিয়ার সাথে ম্যানেজারের বিয়ে হয়। তার ঠিক 4 দিন পরেই তুমি তাহলে এই পাসপোর্ট নিয়ে এখান থেকে টিকিট করার ব্যবস্থা করো। তারপর কি করব? টিকিট করা হয়ে গেলে তুমি সব নিয়ে আমেরিকা এসে বাকি কাজগুলো করবে। ঠিক আছে স্যার, তাই করব। 4 দিন ম্যানেজার আর রিয়াও অনেক ঘোরাঘুরি করে গ্রামে। এরপর টিকিট করে ম্যানেজার সেগুলো নিয়ে আমেরিকায় ফিরে যায়। এর ঠিক 10 দিন পর। আচ্ছা আকাশ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা ভাবে? বলছিলাম কি, তুমি যদি আমাদের 20 লক্ষ টাকা ধার দিতে। এতগুলো টাকা দিয়ে তোমরা কি করবে? একটা জমি কিনে আমি আর তোমার ভাই আলাদা হয়ে যাব। এরপর ছোটখাটো একটা ঘর উঠিয়ে আলাদা থাকবো। কিন্তু বাবা মা, তারা কি করবে? তাদের কথা আর কতকাল চিন্তা করব আমরা, বলো? কিন্তু মেজো ভাই? ওরা তো আছেই এই বাড়িতেই। তারপরেও আমার মন যে মানছে না। কি মানছে না? আচ্ছা, আমি যেদিন ফিরে যাব তার 4-5 দিন আগে দেবো টাকা, তাহলে তো হবে? ঠিক আছে, 15 দিন না হয় অপেক্ষা করলাম। এভাবে একটা দিন পার হয়। তখন আচ্ছা শোনো, বলছিলাম কি, বলো, শুনছি। চলো বাবার বাড়ি থেকে ঘুরে আসি আমরা। তাহলে কালকে যাব। ঠিক আছে। পরের দিন যাওয়ার জন্য তৈরি হয়। নীলা তো ওদের জন্য কিছু খাবারও দিয়ে দেয়। সবকিছু নিয়ে ইরাদের বাড়িতে আসে। কি ব্যাপার আকাশ, তোমার না আরো 10 দিন পরে আসার কথা ছিল? এখন যে চলে এসেছে, তাহলে পরে তো আর আসবে না? পরে আবার আসবো, তখন একটা ঝামেলাও হবে। কি রকম ঝামেলা? জানাবো আমি আপনাকে। তবে যাই হবে অনেক ভালো হবে। তবে ইরা এখানেই থাকবে তখন। আমি কেন এখানে থাকবো? ওখানে যা কিছু হবে সেটা তুমি নিতে পারবে না। কেন পারবো না? তাছাড়া কি এমন ঘটবে যার জন্য আমাকে তুমি ওখানে রাখবে না? তুমি থাকলে বিপদও হতে পারে, সেজন্য তোমাকে রাখবো না। আচ্ছা, আমি তাহলে তোমার ফেরার অপেক্ষায় থাকবো। কয়েকটা দিন এই শ্বশুর বাড়িতে থাকতে থাকে। ওইদিকে ম্যানেজার বাকি দিক সামলে নিয়ে বাকি কাজগুলো করে নিতে থাকে এক এক করে। কয়েকটা দিন ভালোই কাটতে থাকে। 2 দিন পরে ম্যানেজার আবার দেশে আসে পাসপোর্ট নিয়ে। স্যার, ওই দেশ থেকে সব প্রসেসিং করা শেষ। এখন এই দেশের সাইন দিয়ে বাকিটা এখান থেকে করাতে হবে। আচ্ছা, আমি এই দিকটা দেখি, তুমি বরং রিয়ার দিকটা দেখো। স্যার, তাহলে কি যাব ওই বাড়িতে? যাও, ভয় কিছু তো নেই। ম্যানেজার আসে রিয়াদের বাড়িতে। রিয়াকে দেখিয়ে জড়িয়ে ধরে। তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। তারপর কি চলে যাবে? হ্যাঁ, এখানে কিছু কাজ আছে, সেগুলো করা হলেই চলে যাব। সত্যি বলছো তো? আবার কোনো কাজে ব্যস্ত হয়ে যদি না আসো? তাহলে স্যারের সাথে ওনার বাসায় চলে যেও। আমি ফ্রি হয়ে তোমাদের ওখান থেকে নিয়ে যাব। ঠিক আছে, এখন চলো আমরা কিছুক্ষণ সময় কাটাই। তোমার দেখি কিছুতেই তর সইছে না। তা কেন সইবে বলো? এরা এদের কাজ করতে থাকে। কয়েকটা দিনের মধ্যে কাজও হয়ে যেতে থাকে। তখনই স্যার, এখানের কাজ শেষ। তাহলে তুমি ফিরে যাও। কিন্তু আমরা যাব কি করে? আমি নিয়ে যাব তোমাদের। আবার আমাদের ওই দেশে বিক্রি করে দিবে না তো? ইরা তোমার বান্ধবী সব উল্টোপাল্টা বলছে। রিয়া, তুই চুপ কর তো। তার টিকিট তো 10 দিন পরে। এই কয়েকটা দিন কি আমি এখানেই থাকবো? কারণ বাড়িতে এমন কিছু হবে সেজন্য তোমার থাকাটা ঠিক হবে না। বেশি ঝামেলা আর কোনো কিছু হবে কি? ঝামেলা বলতে তাহলে শুনুন ব্যাপারটা। ওনাদের সবটা বলেন। ওনারা শোনার পরে কিন্তু এতে তোমার কি লাভ? আমি দেখতে চাই
ওরা ঠিক তখন কিরকম রিয়াকশন করে? আবার বেশি ঝামেলা হলে আমাকে বলবে, আমি পুলিশ পাঠিয়ে দেব। ওই পর্যন্ত আসবে না, তবে যাওয়ার আগে একবার পরীক্ষা করে তো দেখতে হবে ওরা চেঞ্জ হয়েছে কিনা। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তা করো। এই দিকটা সামলে ওঠে। তারপর আকাশ ওর বাড়িতে আসে, এসে সাথী আর শিপনকে ডেকে নেয়। ডেকেছিস আমাকে? একটা কথা বলার জন্য ডেকেছি। কি কথা বল। আমি এখানে যে একটা ফ্যাক্টরি করব সেটার ব্যাপারে তো তুমি জানো, ওটা দেখাশোনা তুমি করবে। কিন্তু বড় ভাই তো এতে। ভেবেছিলাম তোমাকে আর বড় ভাইয়েরকে দায়িত্ব দেব, কিন্তু এখন তোমাকে দিলাম দায়িত্ব। তুমি এই ফাইলটা তোমার কাছে রেখে দাও। কি আছে এখানে? এখানে আছে ওই প্রজেক্টের ফাইল, এটা তোমাদের কাছে রেখে দাও। কিন্তু বড় ভাবি। বড় ভাবি আমার কাছে 20 লক্ষ টাকা চেয়েছে। তুই কি টাকাগুলো ওদের দিবি? দেওয়ার আগে একবার পরীক্ষা করতে হবে। কি রকম পরীক্ষা? কি সে পরীক্ষা তা বলতে থাকে, ওরা সবটা শোনে। এত বুদ্ধি নিয়ে চলিস কি করে? ও তোমাদের জানতে হবে না। এখন দেখি ভাবি কখন আসে। কয়েক ঘন্টা পরে পরিবারের সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। তখন বড় ভাবি, তোমার 20 লক্ষ হলে চলবে তো? কিসের টাকা? বড় ভাই আর ভাবি আমার থেকে 20 লক্ষ টাকা চেয়েছে। নীলা, কথাগুলো কি সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। ওর কাছে তোমরা এতগুলো চেয়েছো, সে টাকা দিয়ে করবে কি? ভাই ভাবি আলাদা করে একটা জায়গা কিনে সেখানে থাকবে। ওরা যদি আলাদা থাকে তাহলে আমরা কি করব? তোমরা শিপনের সাথে থাকবে। তাছাড়া আমার তো সংসার বড় হচ্ছে, তাই না? আমার নিজেরও একটা ভবিষ্যৎ আছে। তাই বলে আলাদা হতে হবে? এই সংসারে একসাথে থেকে কি পেয়েছি মা? তাহলে আকাশ, তোর বড় ভাই যখন 20 লক্ষ টাকা চেয়েছে তখন আমাদেরও 15 লক্ষ দিতে হবে। মা, তুমি এসব কি বলছো? ঠিকই বলছি। সবাই তো নিজেদের পাওনা বুঝে নিচ্ছে, তাহলে বাবা মা হিসেবে আমরা কেন বাদ পড়ব? সত্যি মা, তুমি আমাকে হাসালে। তোর হাসির কি হলো? ছোটবেলা থেকেই ওকে ঠিক মতো খেতে দিতে না, ঠিক মতো ওর সাথে ভালো ব্যবহার করতে না, অথচ এখন ওকে ছেলে হিসেবে দাবি করতেছো। তো কি হয়েছে? আমাদের অবহেলা করার জন্য তো আজকে এত বড় লোক হয়েছে। তুমি ঠিক বলেছ। তাহলে আকাশ টাকাটা কবে পাবে? আচ্ছা, সবাই যখন নিজেদের টাকা আদায় করে নিচ্ছে তখন শিপন আমরা কেন বাকি থাকবো? আমাদের কোনো কিছু লাগবে না। তোমার না লাগলেও আমার তো লাগবে। শিপন তো বলেই দিয়েছে ওর লাগবে না। তাহলে আমাদের 20 আর বাবা মাকে 15 দিলেই হবে। সেটাই করো তাহলে। পকেট থেকে 20,000 টাকা নিলয়ের হাতে দেয়, 15,000 টাকা দেয় বাবার হাতে। এই টাকা হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। এটা দিলি তুই? দেখতে পাচ্ছ না টাকা দিলাম তোমাকে? আমি তো 1000 চেয়েছি তোর কাছে। আকাশ, এগুলো কি? কেন ভাবি, টাকাই তো দিলাম। তোমাকে আমি বলেছি 20 লক্ষ টাকা দেওয়ার জন্য, আর তুমি দিয়েছো মাত্র 20,000। আমার কাছে যা আছে তাই তো দেবো। যা আছে মানে? তুই না বললি তোর কাছে কোটি কোটি টাকা আছে? ওটা তো তোমাদের মন পাওয়ার জন্য বলেছি। এমনিতে তোমরা আমাকে যে হারে অত্যাচার করো, এতে করে কি আর বলবো বলো? সেজন্য তোমাদের মিথ্যা একটা গল্প বলি। তাহলে ওই ম্যানেজার তখন যে বললি কথাগুলো? ওইগুলো তো আমার বানানো কাহিনী ছিল। কি এত বড় ধোঁকা দিলি? ধোঁকা তো তোমরা আমাকে দিয়ে এসেছো ছোটবেলা থেকেই। এমন ভাবে আমাকে মানুষ করেছো, মনে হলো আমি তোমাদের নিজ সন্তান না। আকাশ, তোর মোটেও কাজটা করা উচিত হয়নি। কত আশা করেছিলাম আমি, সবকিছুই তুই শেষ করে দিলি। ভাবি, ওর কাছে না থাকলে কি করবে? ওর কাছে যদি নাই থাকতো তাহলে ও কেন আমাদের টাকা দেওয়ার কথা বলেছে? তা ওকেই জিজ্ঞাসা করো। ওই বল, কেন আমাদের মিথ্যে কথা বলেছিস? যদি এই মিথ্যাটা না বলতাম তাহলে তো বুঝতেই পারতাম না তোমরা কতটা ভালো মানুষ। তাহলে এতগুলো দিন আমরা তোর পিছনে শুধু শুধু সময় নষ্ট করেছি? সেসব জেনে আমার কোনো কাজ নেই। তোমরা তো নিজেদের স্বার্থে করেছো এই সব কিছু। তোমরা কি ভেবেছো আমি এইসব কোনো কিছুই বুঝি না? তুই যে এরকম প্রতারণা করবি আমাদের সাথে, যদি আগে জানতাম তোকে এত আদর যত্ন করা বের করে দিতাম। আমি তো সবই জানি। সত্যিই তোর মতো সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো। আচ্ছা,
আমি কবে তোমাদের সন্তান ছিলাম বলো তো? কখনো আমাকে সন্তান হিসেবে পরিচয় দিয়েছো? কখনো কোনো আত্মীয়র সামনেও তো নিয়ে যাওনি, নাই কখনো পরিচয় করিয়ে দিতে। তাহলে কিভাবে বলছো এই কথাটা? যাই হোক, তুই যখন এরকম একটা কাজ করতে পারলি তখন তোকে আর এই বাড়িতে আমার থাকতে দেবো না। নিলয়, ও টাকাগুলো ওকে দিয়ে দে। কিন্তু ও এই 35,000 টাকা পেলো কোথায়? আরে বুঝতে পারছো না? চেয়ারম্যান এর থেকে নিয়েছে, বুঝতে পেরেছো? আমিও তো ভাবছি। কি ভাবছো এখন আবার? চেয়ারম্যান যখন ওর আসল রূপটা জানতে পারবে তখন এর কি অবস্থা করবে সেটাই ভেবে পাচ্ছি। দেখবে মেয়ের জামাই বলে ছেড়ে দিবে। ছেড়ে দিলেও আমরা তো ছেড়ে দিব না এত সহজে। তুই আবার কি করবি ওর সাথে? দরকার হলে ওকে মারবো। মারবি মানে? সামান্য একটা বিষয় নিয়ে ওর গায়ে হাত তুলবি? হাত তুলবো? এতগুলো দিন আমাদের মিথ্যা কথা বলে ঠকিয়ে এসেছে, ওর তো একটা ব্যবস্থা করতে হবে, তাই না? আমি তা হতে দেব না। তুই না পারলে সরে যা, কিন্তু আমাদের মাঝখানে আসবি না বলে দিলাম। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি একা আকাশের সাথে পেরে উঠবে? তোকে কে বললো আমি একা আছি? তোমার সাথে আর কেউ আছে? ওর সাথে আমি আছি, কত কি ভেবে রেখেছি আমি। ওর টাকা এটা করব সেটা করব, ও পুরো প্ল্যানটাই নষ্ট করে দিল। বাবা, কাজটা তোমরা ঠিক করছো না। আমি মানছি ও তোমাদের মিথ্যে ভরসা দিয়েছে, তোমরাও তো কম করনি। দিনের পর দিন কুকুরের মতো ব্যবহার করেছো ওকে। ও যখনই বলেছে ও কোটিপতি, তখনই তোমরা তোমাদের রূপ দেখাতে থাকলে। দেখিয়েছে। বাবা হিসেবে ওর কাছে একটা চাওয়া আবার থাকতেই পারে। বাহ বাহ, এখন তুমি বাবার অধিকার দেখাচ্ছ। ছোটবেলা থেকে তো একবারও তা করনি। তোকে এত কথা বলতে বলিনি আমি। তুই আমাদের সামনে থেকে সর। আজকে ওকে মেরে হাসপাতালে যদি না পাঠিয়েছি। বাবা, তোমার বয়স হয়েছে, ওর সাথে পারবে না। এই আমার 65 বছর বয়সেও কিন্তু শরীরে ভালোই শক্তি আছে। আমার 40 বছর বয়স হলেও শক্তি যদি কিছুটা কমেছে, তাও ওকে হারিয়েই ছাড়বো। আমাকে মারার জন্য দেখি দুজনেই ভালো শক্তি দেখাচ্ছে, কিন্তু তোমরা দুজন এটা জেনে নাও, আমার সাথে তোমরা দুজন কখনোই পেরে উঠবে না। তারপরেও যদি নিজেদের হাত পা ভেঙে শুয়ে থাকার ইচ্ছে হয় তাহলে চলে আসো। কি? তুই ছেলে হয়ে বাবার গায়ে হাত তুলবি? আমি তো বড় ভাই, আমার গায়ে হাত তুলতে তোর কি লজ্জা করবে না? তোমরা যে আমাকে নিয়ে এতগুলো কথা, এত পরিকল্পনা করলে, তখন কি একবারের জন্য তোমাদের মনে পড়েনি ছোটবেলা থেকে এখনো অবধি তোমরা কখনো আমাকে ছেলের মতো দেখোনি, নাই কখনো আদর স্নেহ করেছো? সেজন্য আমি এই মিথ্যেটুকু বলেছি, যেন কিছুদিনের জন্য হলেও এইটুকু বুঝতে পারি পরিবারের আদর স্নেহ কেমন হয়। কথা ঘুরাবি না। তুই কি ভেবেছিস এইগুলো বললে আমরা তোকে ছেড়ে দেব? তোমরা কি ভেবেছো তোমরা বড় বলে আমি চুপচাপ তোমাদের মার খেতে থাকবো? আগের দিনের কথা ভুলে যান। বর্তমানে বড়রা যদি ভুল করে ছোটরা তা ধরিয়ে দেয়, আর তারা যদি অন্যায়ভাবে কাউকে মারে তাহলে তাকেও মারা কোনো দোষের কিচ্ছু নেই। বাবা, ভাই, তোমরা একটু চুপ করো। তাছাড়া ওর শ্বশুর তো চেয়ারম্যান, যদি ওর গায়ে হাত দেই তাহলে কি হবে ভেবে দেখেছো একবার? আমরা বরং চেয়ারম্যানের কাছেই যাব, ওনাকেও তো ঠকিয়েছে, দেখি উনি কি করে। আচ্ছা, আমি এখন যাই, তোমরা ভালো থেকো। যা যা বাবা, চলো আমরা যাচ্ছি চেয়ারম্যানের কাছে। চলে আসে ওর শ্বশুর বাড়িতে। কিছুক্ষণের মধ্যে আকাশের পরিবারও আসে ওখানে। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? কে ডাকে আমাকে? আরে বিআই, আপনি এখানে, তাও সবাইকে নিয়ে? এই বাট পার্কে আগে বের করুন। বাট পার্কে? আপনার একমাত্র মেয়ের জামাই। ও কি করেছে তোমাদের? আমাকে 20 লক্ষ টাকা দিবে বলে মাত্র 20,000 টাকা দিল। আমাকে 15 লক্ষ বলে মাত্র 15,000 দিল। তো কি হয়েছে? কি হয়েছে মানে? ও যে আমাদের সাথে এত বড় বাটপাড়ি করলো, এর কোনো বিচার কি করবেন না? কি আপনাদের থেকে টাকা ধার করেছিল? না তো, আমরা কেন ওকে টাকা ধার দিতে যাব? যখন ওকে কোনো টাকাই ধার দেওয়া হয়নি, তখন ওর কাছে এতগুলো টাকা আপনারা কেন দাবি করছেন? আমি ওর বাবা, আমার তো এতটুকু অধিকার আছে ওর থেকে টাকা নেওয়ার।
কথাটা তো ঠিক বলেছে, কিন্তু আপনারা কখনো ওকে ছেলে বলে স্বীকৃতি দিয়েছেন? কি বলেন চেয়ারম্যান সাহেব? ঠিকই বলেছি। আপনারা যে কেমন তা আমার আগেই জানা হয়ে গেছে। যখন ও আমার মেয়েকে বাঁচাতে নিজে আহত হয়, ওই দিনের আচরণে আমি বুঝতে পেরেছি আপনারাও ওর কেমন বাবা মা। কিন্তু ওর মতো একটা ধোকাবাজ ছেলেকে আপনার মেয়ে জামাই করে রাখবে? রাখবো। দরকার পড়লে ও আমাদের বাড়িতে থাকবে। এর চেয়ে বেশি প্রয়োজন হলে আমি ওকে আমার জায়গায় বসাবো। দেখুন, ওর মতন বাটপারের কাছে মেয়েকে তুলে দিয়ে মেয়ের ক্ষতি করছেন কিন্তু, বলে দিচ্ছি। ক্ষতি হলে আমার হবে, এতে আপনাদের এত কথা না বললেও চলবে। তাছাড়া আকাশ যে এইগুলো করবে তা আমরা জানি, শুধু আপনারা জানেন না। তাহলে তোমরা আগে থেকে জানতে? জানতাম। তাহলে আকাশ, তুমি ওনাদের বলে দাও কেন তুমি এরকমটা করেছো। সবকিছুই ওনাদের বলা হয়েছে। যাক, তাহলে তো আর নতুন করে কোনো কিছু বলার জন্য রইলো না। তারপরেও আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তুমি আবার কি কথা বলবে? সত্যি করে বলবেন কিন্তু, আকাশই আপনাদের নিজের সন্তান। ও আমাদের সন্তান, কিন্তু ছোটবেলায় ও কালো ছিল বলে আমরা ওকে এরকম অবহেলা করতাম। ওর সাথে 10 বছর আগে যখন আমার দেখা হয় তখন তো কালো ছিল না। 15 বছর বয়স পর্যন্ত ওর গায়ের রং কালোই ছিল কিছুটা, সেই জন্য অবহেলা করতাম। পরে যখন ও ঠিক হয়ে গেল তখন আগের মতোই ওকে অবহেলা করতাম। তাহলে এই জন্য তোমরা এরকম করতে? বাহ, ভালোই তো। সামান্য কালো বলে এত অবহেলা করতে? আর এখন দেখুন, ও আপনার পুরো পরিবারের সবার থেকেও সুন্দর আর স্মার্ট। যাক, এত বছর পরে সত্যিটা জানতে পেরে ভালোই লাগলো। এখন যা বলার ছিল আপনারা যেতে পারেন। যাবো মানে? এতগুলো দিন যে আমাদের বাসায় থেকে এসেছিস, সেই টাকার ভাড়া কে দিবে? তোমাদের দুজনকেই তো 35,000 দিলাম। 1 মাসের জন্য কি যথেষ্ট নয়? বাবা মা, ভাই ভাবি, তোমরা কিন্তু কাজটা মোটেও ঠিক করনি। কোনটা ভুল আর কোনটা সঠিক তা কি তোকে বলতে হবে? তাছাড়া আমরা সবাই কথা বলতেছি, আর তুই চুপ করে আছিস কেন? ভাইয়া চুপ করে থাকবে। তাছাড়া মেজো ভাই তোমাদের থেকে আলাদা থাকবে। ও কেন আলাদা থাকবে? কারণ আকাশ শহরে একটা ফ্যাক্টরি দিবে, সেখানে আমি দেখাশোনা করব। তাই 5 দিন পর আমি ঢাকা চলে যাব সাথীকে নিয়ে। তুই চলে যাবি মানে? ও, তাহলে তলে তলে এত কিছু হয়ে গেছে। নিলয়, তুমি কি বুঝেছো? সবই আমি বুঝেছি। এই কারণেই মনে হয় আকাশকেও ও কোনো ধমক বা কথা শোনাতো না। তাহলে দেখছো, তলে তলে তোমার ভাই ওদের সাথে হাত মিলিয়ে রেখেছে। ওরা তো তোমাদের মতো লোভী নয়। যখন তোমাদের জন্য গিফট দিলাম তখনও তোমরা অনেক কিছু আমাকে শুনিয়েছ, অথচ মেজো ভাই আর ভাবি একবারের জন্য খারাপ ব্যবহার করেনি, উল্টো আমার খেয়াল রেখেছে। এখন তো আমরা খারাপ হয়ে গেছি, তাই না? তুমি তো ছোটবেলা থেকেই খারাপ ছিলে। তুমি কিছু বলছো না কেন? বলার মতো মুখ থাকলে তো বলবে। সে যাই হোক, 3 দিন পরে আমি এই দেশ ছেড়ে চলে যাব। শিপনকে তো ফ্যাক্টরির দায়িত্ব দিয়ে গেলাম, ওখান থেকেও লক্ষ টাকা ইনকাম করবে। কিন্তু তোমাদের 4 জনের কি হবে? এভাবে আমাদের একা ছেড়ে দিও না। ভেবেছিলাম তোমাদের একটা সুযোগ দিব, কিন্তু তোমরা সেটাও হারালে। আরেকটা বার সুযোগ দাও। আকাশ, আমি না তোর মা হই? আমাকে আরেকটা বার সুযোগ দে। কখনো মায়ের আদর দিয়েছো আমাকে? বিদেশের 3টা বছর আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। না পেরেছি নিজের কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে, না পেরেছি কোনো কিছু করতে। যাই হোক, তোমরা আসতে পারো। আকাশের পরিবার অনেক কান্নাকাটি করে, কিন্তু তাতেও আকাশ ওনাদের কথা শোনেনি। নিরাশ হয়ে বাড়িতে ফিরে আসে। আপনারা তাহলে সবকিছু গুছিয়ে নিন, এই বাড়িটা বিক্রি করে দিন। আমি তাহলে ওকে কল দিয়ে জানিয়ে দেই। রফিক সাহেব কল দিয়ে জানিয়ে দেয় 4 দিন পরে রওনা দেবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তখন আকাশের পুরো পরিবার আসে চেয়ারম্যান বাড়ির সামনে। আকাশ, আমাদের ক্ষমা করে দে। এখন এইসব বলে কাজ নেই আর। আমি চলে যাচ্ছি। এরপর কি কখন আসবো তা আমি নিজেও জানি না। আমাদের দেখার জন্য কি আসবি না কখনো? তার কখনো সম্ভব না। তবে শিপনের কাছে আমাদের জন্য 35 লক্ষ টাকা রেখে গিয়েছি, যা যা লাগে নিয়ে নাও। তবে আমার সাথে আর যোগাযোগ করবে না তোমরা। আর শিপন, তোকে যে ফ্যাক্টরি দিলাম ওটার দেখাশোনা করিস। তুই কোনো চিন্তা করিস না,
আমি ঠিকভাবেই দেখাশোনা করব। তাহলে ভালো থেকো। এই বলে ওনারা বের হয়ে যায়। এয়ারপোর্ট থেকে প্লেনে করে চলে আসে আমেরিকায়। ওখানে ম্যানেজার আসে গাড়ি নিয়ে। 3টা গাড়ি কি ভাড়া করেছো? ভাড়া কেন করতে যাব? এইগুলো আমারই গাড়ি। একটাতে করে রিয়া আর ওর মা চলে যাবে, বাকি দুটাই আমরা। আচ্ছা, রিয়ার সাথে আমার আবার দেখা হবে তো? তোমরা চাইলে সপ্তাহে 3-4 দিন এমনিতেই দেখা করতে পারবে। তাহলে রিয়া, সাবধানে যা, পরে দেখা হবে। তুইও সাবধানে থাকিস। ওদের নিয়ে আকাশ ওর বাড়িতে আসে। বাড়ি দেখে রফিক চৌধুরীও অনেক অবাক হয়, সাথে বাকি সবাইও। কেননা এত বড় বাড়ি আর গাড়ি থাকবে তা ওনারা কল্পনাও করেনি। কেমন লাগলো এই প্রবাসী ছেলের বাড়ি? সত্যি আকাশ, কষ্ট করলে যে তার ফল পাওয়া যায় তা তোমার প্রবাসী জীবন দেখেই বোঝা যায়। তবে আমি তোমার বাকি জীবনের থেকে কষ্টগুলো দূর করে দেব। তোমাকে নতুন করে একটা প্রবাস জীবন দেব।